ডাইনিং রুমে সোফায় বসে নেহা অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিল আর বোঝার চেষ্টা করছে ওর মাঝে একটা শূন্যতা কাজ করছে আর কিছু একটা খুব বেশি মিস করছে, হয়তো আকাশের পাগলামিটাকে। কিন্তু আবার পরক্ষণেই সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু চাইলে কি সব ভুলে যাওয়া সম্ভব? অন্যমনস্ক হয়ে নেহা কথাগুলো ভাবছে আর বাসার বাকি সবাই কথা বলছে। এর মাঝেই কলিং বেলটা বেজে উঠল, সাথে সাথেই ওর ঘোর কাটে। তখন কাউকে দরজার দিকে যেতে না দিয়ে তাড়াহুড়ো করে উঠে গেল। তারপর দরজা খুলতেই ওপাশে যাকে দেখল তাকে দেখার পর চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল। আকাশ নেহাকে দেখার সাথে সাথেই একটা মুচকি হাসি দিল আর খেয়াল করলো ওর চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ। নেহা বিশ্বাসই করতে পারছিল না এখানে আকাশকে দেখছে, তাই চোখ ডলতে লাগলো। তারপর আকাশের দিকে তাকাতে দেখল এটা আকাশ, কিন্তু তারপরও যেন ওর বিশ্বাস হচ্ছে না, তাই আবার চোখ ডলতে লাগলো। দ্বিতীয়বার আকাশকে দেখার পর আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলল, এই যে ম্যাডাম, আপনি ঠিকই দেখছেন, আমি আকাশ। তুই এখানেও চলে আসছিস? তুই কি কখনো আমার পেছনে ছাড়বি না? আকাশ আর কিছু বলতে যাবে, এর মাঝে রাফিন এসে ওদের পেছনে দাঁড়ালো আর বলতে লাগলো, আরে আকাশ, আয় ভেতরে আয়। রাফিনের কথাই আকাশ একটু মুচকি হেসে ভেতরে গেল। তারপর রাফিন ওকে নিয়ে ডাইনিং রুমে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আকাশ সবার সাথে কুশল বিনিময় করে নিল আর নেহা ড্যাব ড্যাব করে আকাশের দিকে তাকিয়ে আছে, যেটা দেখে আকাশ বারবার ওর দিকে তাকিয়ে মুচকি হাসি হাসছে আর চোখ মারছে। নেহা যেন রাগে ফুলে ফেপে উঠছে আর ভাবছে, শেষ পর্যন্ত শয়তানটা এখানেও এসে হাজির হয়েছে। কে যে ওকে এখানকার ঠিকানাটা দিল? আকাশ সবার চোখের আড়ালে কিছুক্ষণ নেহার সাথে দুষ্টামি করতে লাগলো, তাই নেহা সেখানে না থেকে রুমের দিকে চলে গেল। বিষয়টা রাফিন খেয়াল করছিল, তাই ও বলল, আকাশ, আমি তোকে তোর রুমে দেখিয়ে দিচ্ছি। রাফিনের কথা মতো আকাশ ওর সাথে যেতে লাগলো আর বলল, আচ্ছা, তোর বোনটা এত আনরোমান্টিক কেন রে? একটু হাসে না? আমাকে দেখলেই শুধু মুখটা কালো করে নেয়। কি এমন করেছি? একটু তো ভালোই বেসেছি, তাহলে এরকমভাবে এত ইগনোর করার কি আছে? কি বলবো বলতো, ওই ঘটনার পর থেকে আপু একটু বেশি মনমরা হয়ে থাকে। আসলে সত্যি ছেলেটাকে প্রথমবার ভালোবাসছিল তো, তাই হয়তো এখনো ভুলতে পারিনি, সেজন্য হয়তো মন খারাপ করে থাকে। সমস্যা নেই, আমি আমার ভালোবাসা দিয়ে তোর আপুকে সবটা ভুলিয়ে দেব। দোস্ত, তুই সত্যি পারবি? তাহলে আপু হয়তো আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে। আমি চাই তুই ওকে ভালোবেসে নিজের করে নে। দোস্ত মানে দুলাভাই বল শালা, তোর থেকে কিন্তু আমি সিনিয়র। ওরে আমার দুলা ভাই রে, এখন চল তোকে রুমটা দেখিয়ে দেই। আপু রুমের পাশে তোর রুমটা ঠিক করেছি আমি। বলিস কি বন্ধু? তাহলে তো রোমান্সটা বেশ জমে যাবে। দেখ, উল্টাপাল্টা কিছু করার ধান্দায় থাকিস না। আপু কিন্তু এসব একদম সহ্য করতে পারে না। তারপর উল্টাপাল্টা কিছু করলে তখন দেখা যাবে রেগে গিয়ে এখান থেকে চলে গেছে, আর সবাই সবটা জানতে পারলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। তুই কিচ্ছু চিন্তা করিস না, সব আমার উপর ছেড়ে দে। তোর আপুকে কি করে সোজা করতে হয়, কি করে বাগে আনতে হয়, সেটা আমি খুব ভালো করেই জানি। রাফিন আকাশকে নেহার পাশের রুমটা দেখিয়ে দিল। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে রইল। তারপর একটা সময় ভাবতে লাগলো, একটু নেহার সাথে দেখা করে আসা যাক। কথাটা ভেবে আকাশ রুম থেকে বেরিয়ে তারপর নেহার রুমের সামনে আসতে দেখলো দরজাটা খোলা। তখনও একটু উঁকি মারতেই দেখলো নেহা আদর্শ হয়ে বসে আছে আর ভাবছে। শেষ পর্যন্ত এই শয়তানটা এখানে চলে আসলো। আকাশ গিয়ে নেহার সামনাসামনি বসে পড়ল, কিন্তু নেহা সেদিকে কোনো খেয়াল নেই। এবার আকাশ একটু মুচকি হাসি দিয়ে বলল, বউ, ও বউ, কি এত ভাবছো? বলো তো, তোমার স্বামী তো তোমার কাছে চলে আসছে। আকাশের কথাই এবার নেহা ওর দিকে তাকালো আর দেখলো আকাশের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি। নেহা বেশ বিরক্তির কণ্ঠে বলল,
তুই এখানেও চলে আসছিস, কি চাস তুই বলতো? বারবার আমাকে ডিস্টার্ব কেন করছিস? আমি তোকে নিজের পেছন থেকে সরানোর জন্য এখানে আসলাম, আর তুই খুঁজে খুঁজে এখানে চলে আসলি। বুঝলে তো জানো, এটা হচ্ছে ভালোবাসার টান। তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার কাছে চলে আসছি, আর তুমি বলছো আমি এখানে চলে এসেছি। তুমি যদি আমাকে একটু ভালোবাসতে তাহলে বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবাসি জানো। আমার কিছু বোঝার দরকার নেই, আমি তোকে ভালোবাসি না আর বাসবও না। তুই কেন এইভাবে আমাকে ডিস্টার্ব করছিস? তুই বুঝিস না তোকে আমার বিরক্তি লাগে, আমার অসহ্য লাগে, তারপরও কেন বারবার ডিস্টার্ব করতে চলে আসিস? ওই যে বললাম ভালোবাসি, একদিন তুমি আমাকে খুব বেশি ভালোবাসবে, আর সেদিন আমাকে আমার বুক থেকে সরতে চাইবে না। সেই স্বপ্নটা তোর কখনোই পূরণ হবে না। তুই এখান থেকে যাবি নাকি আমাকে অন্য কিছু করতে হবে? আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, তার আগে আমার সিনিয়র ম্যামটাকে একটু মন ভরে দেখে নেই। তুমি জানো এই 5টা দিন আমি না দেখে কতটা টেনশনের মধ্যে ছিলাম। আমি ভয় পেয়ে গেছিলাম যে তুমি আবার কোথায় হারিয়ে গেলে। না তো, কিন্তু এফবিতে তোমার পিকটা দেখেই বুঝতে পেরেছি যে তুমি আমার থেকে লুকিয়ে এখানে চলে আসছো, তাই না জানো? তুই এখান থেকে যাবি? কথাটা বলে নেহা উঠে দাঁড়ালো, আর তখন আকাশ কিছু বলতে যাবে তার আগে নেহা ঠাস করে আকাশের গালে একটা থাপ্পড় মেরে দিতেই আকাশ গালটা ডলতে ডলতে বলল, জানো তোমার হাতটা এত নরম তুলতুলে কেন? কি মাখো হাতে? তোমার হাতে থাপড়টাও না অনেক মিষ্টি লাগে। তাহলে আরেকটা দেই? না থাক, বেশি খেলে বদহজম হয়ে যাবে। আকাশ রুম থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল। নেহা বিরক্তিকর চেহারা নিয়ে বিছানায় বসে পড়ল। ও ভাবছে এখানকার ঠিকানাটা কি করে পেল। তারপর ওর মনে হলো যে এফবিতে রাফিন পিকটা পোস্ট করেছিল। নেহা গিয়ে রাফিনকে সবটা জিজ্ঞেস করতে ও গড়গড় করে সবটা বলে দিল। তখন নেহা রাফিনের সাথে অনেক রাগারাগি করে। বিকেলের দিকে আকাশ প্ল্যান করে ওরা ঘুরতে যাবে আর আকাশ নেহার সাথে দুষ্টামি করবে, কিন্তু নেহা ঘুরতে যেতে না চাইলে তখন রাফিন ওর বড় বোনকে দিয়ে নেহাকে বলালে ওদের সাথে যায়। তারপর ওরা বাসা থেকে বের হলে খেয়াল করে নেহা আজকে কালো একটা শাড়ি পরেছে, সাথে সব কিছু ম্যাচিং করে। ওরা ওকে দেখতে একদম পরীর মতো লাগছে। আকাশ এমনিতেই ওর ওপর ফিদা, তারপর এই অবস্থায় দেখে আবার নতুন করে প্রেমে পড়ে যাচ্ছে। আকাশ বারবার চেষ্টা করছে নেহার কাছে আসার জন্য। নেহা ওর থেকে দূরে সরে যাচ্ছে। আকাশ নেহার পাশাপাশি হাঁটছে, আর বারবার আকাশের হাতে নেহার হাতের স্পর্শ লাগছে। নেহার ভেতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে। ওর শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে। আকাশের ইচ্ছে করছে নেহার হাতটা ধরতে, কিন্তু সাহস হচ্ছে না। যদি নেহা এখানে কোনো রিয়াক্ট করে তাহলে হয়তো সবাই বিষয়টা জেনে যাবে। তাই আকাশ শত চেষ্টা করেও পারছে না ওর হাতটা ধরতে। ওরা অনেকগুলো পিক তোলে, তখন আকাশ নেহার সাথে একটা পিক তুলতে চাইলে নেহা সেটা তুলতে বারণ করলো। তখন আকাশের মনটা বেশ খারাপ হয়ে গেল। আকাশ আর সেখানে না থেকে বাসার দিকে হাঁটতে লাগলো। তখন সবাই চলে আসলো। আকাশ যতবারই নেহার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে নেহা ততবারই ওকে দূরে ঠেলে দেয়। কথাগুলো ভেবে আকাশের মনটা খারাপ হয়ে গেল। 2-3টা দিন এভাবেই কেটে গেল। আর এই কয়েকটা দিনে আকাশ যতবারই নেহার কাছাকাছি আসার চেষ্টা করেছে ততবারই ওকে দূরে সরিয়ে দিচ্ছে। আকাশ মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছে। ও যতটা নিজেকে শক্ত করতে চায় কিন্তু পারছে না। ভালোবাসার মানুষটার এভাবে অবহেলা নেওয়া কারো পক্ষে সম্ভব না। তার উপর আকাশ আজকে 6টা মাস হয়ে গেল নেহাকে ভালোবাসে, কিন্তু নেহা ওর দিক থেকে কোনো সাড়া দিচ্ছে না। পরের দিন সকালবেলা খাওয়া দাওয়ার সময় আকাশ নেহাকে একবার দেখেছিল, কিন্তু দুপুর হয়ে গেল একবার ওর সাথে আর দেখা হয়নি। আসলে আকাশ একটু মিশুক স্বভাবের, তাই নেহা নানুর বাসার সবার সাথে বেশ ভালোই আড্ডা জমিয়ে ফেলেছে। পিচ্চিগুলো তো ওকে ছাড়তেই চাইছে না, ওর কোলে সবসময় উঠে বসে আছে। আকাশ কোনোভাবে রুমে আসে আর ভাবে একটু নেহার সাথে দুষ্টামি করে আসা যাক। কথাগুলো ভেবে ও নেহার রুমে চলে যায়। তারপর রুমের দরজাটা আটকে দিয়ে এগিয়ে গেল। এরই মাঝে হঠাৎ করে নেহা
ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আকাশ ওর দিকে খেয়াল করে দেখে নেহা শুধু একটা টাওয়াল পরে আছে, যেটা দেখে আকাশ ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। এবার নেহা আকাশকে দেখেই বলল, তুই এখানে বের হ, এক্ষুনি আমার রুম থেকে। নেহা কথাটা বলার সাথে সাথেই আকাশ তাড়াহুড়ো করে গিয়ে ওর মুখটা চেপে ধরলো, আর এক হাতে ওর মাথার পেছনে ধরে ওর অনেকটা কাছে চলে আসে। সাথে সাথে নেহা স্তব্ধ হয়ে যায়। ওর শরীরে যেন একটা কারেন্ট বয়ে গেল। আকাশ ওকে স্পর্শ করার সাথে সাথেই নেহা কেমন চুপচাপ হয়ে গেল আর আকাশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, জানো, সব সময় এরকম রাগ দেখাও কেন? একটু তো ভালোভাবে কথা বলতে পারো। সোনা, একটা বার বিয়ে হতে দাও, এর সব সুদে আসলে তুলবো। আকাশ নিজের মতো বকবক করে যাচ্ছে আর নেহা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে নেহা যখন কোনো কথা বলছে না, আকাশ খেয়াল করলো ওকে ভেজা অবস্থায় দেখতে একদম একটা রাজকন্যার মতো লাগছে। তখন আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আজকে কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেছি। এখন সত্যি অনেক সুন্দর লাগছে তোমাকে। আকাশের কথায় নেহার ঘোর কাটতেই ও আকাশের থেকে ছোটার চেষ্টা করলো। আকাশ ওকে ছেড়ে দেয়। তখন নেহা বেশ রাগী কণ্ঠে বলতে শুরু করে, শয়তান ছেলে, এক্ষুনি বের হ আমার রুম থেকে। তোকে বলছি না তুই আমার রুমে আসবি না আর আমার কাছে আসার চেষ্টা করবি না। তারপরও বারবার কেন আমার কাছে আসিস? বারে, তুমি না আমার কিউট ম্যাম, তাহলে তোমার কাছে আসবো না তো আর কার কাছে আসবো? তোর ম্যাডামের গুষ্টি কিলাই, দাঁড়া তোর হচ্ছে। নেহা কথাটা বলেই আকাশের দিকে আসতে গেলে হঠাৎ করে নেহার টাওয়ালটা খুলে নিচে পড়ে যায়। সাথে সাথে আকাশ ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এইদিকে তাকিয়ে থাকতে দেখে এবার নেহা নিচের দিকে তাকাতে দেখলো ওর টাওয়ালটা খুলে পড়ে গেছে। এমন কিছু দেখে নেহা জোরে সোরে একটা চিৎকার দিল। তখন আকাশ তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গিয়ে নিজের রুমে দরজাটা আটকে দিল। এবার নেহা নিজের টাওয়ালটা ঠিক করে নিল আর আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। আকাশ রুমে এসেই বিছানায় ধপাস করে বসে পড়ল আর ভাবতে লাগলো, আল্লাহ, ম্যাডাম আমাকে এটা কি দেখালো? এত সুন্দর জিনিস তো জীবনে কখনো দেখিনি। আমি তো আরও পাগল হয়ে গেলাম ম্যাডামের প্রেমে। বাকিটা দিন নেহা আর রুম থেকে লজ্জায় বেরোলো না। এমন একটা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে ওকে। রাতে খাবার টেবিলে আকাশের চোখে চোখ পড়তে নেহা যেন লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছিল। তাই ও কোনো রকমে খেয়ে রুমে চলে গেল। পরদিন সকালে সে একই অবস্থা। তাই আকাশ নেহার রুমে গিয়ে দেখলো ও একটা বই পড়ছে। তখন আকাশ গিয়ে ওর সামনে বসতেই নেহা বলতে শুরু করলো, তুই আবার এসেছিস? ম্যাডাম, কি জিনিসটাই না দেখাইছো। কালকে রাতে আমার একটু ঘুম হয়নি, শুধু তোমার ওই দৃশ্যই চোখের সামনে ভাসছিল। আকাশের কথায় নেহা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। তখন আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলল, সমস্যা নেই ম্যাডাম, আমি তো তোমার ভবিষ্যৎ হাজবেন্ড, আমি তো দেখেছি আর অন্য কেউ দেখেনি, এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। আর শোনো, এরপর থেকে কিন্তু দরজা আটকে দিয়ে তারপর ওয়াশরুমে যাবে। আকাশের এরকম কথা শুনে নেহা তেলে বেগুনে জ্বলে উঠল আর সাথে সাথেই আকাশের সামনাসামনি এসে ওর শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসে আর বলতে লাগে, বাজে ছেলে একটা, তুই এতটা বাজে আমি সেটা জীবনেও কল্পনা করতে পারি নাই। শেষ পর্যন্ত কিনা আমার সব তুই দেখে নিলি। এ বাবা, আমি দেখলাম কোথায়? তুমি তো আমাকে দেখালে। কুত্তা, তোকে তো আমি আজকে শেষ করে ফেলবো। তুই আমার সব দেখে নিয়েছিস। নেহা কথাটা বলতেই আকাশ এবার যেটা করলো সেটার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। আকাশ হঠাৎ করে নেহার কোমর জড়িয়ে ধরে ও নিজের সাথে মিশিয়ে নিল আর নেহার রাগী মুখে একটা জোরে সোরে ফু দিতেই চোখটা বন্ধ করে নিল। তখন আকাশ ওর কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, জানো, সবসময় এভাবে রাগী মোডে থাকো কেন? একটু মিষ্টি করে কথা বলতে পারো, তাহলে কত সুন্দর লাগে। তা না করে যেভাবে তাকাও মনে হয় টিকটিকি আরশোলার খাবার তাকে দিচ্ছে। শালা, আমার কপালে জোটে এসব দেখেছো? জানো, তুমি আমার কাছে আসলে কতটা শান্ত হয়ে যাও,
কিন্তু তুমি সেটা বুঝতে চাইছো না। আমি জানি তুমিও আমাকে একটু হলেও ভালোবাসো। দেখো নেহা, তুমি কেমন কি আমার সেটা জানার দরকার নেই। তুমি একজনকে ভালোবাসতে, তার সাথে তোমার বিয়ে হয়েছিল 6টা মাস, তার সাথে সংসার করেছো, তার সাথে ডিভোর্স হয়েছে, সবটাই আমি জানি। কিন্তু তারপরও আমি তোমাকে ভালোবাসি আর বেসে যাব। তুমি আস্তে আস্তে এটা বুঝতে পারবে। এখন হয়তো বুঝতে পারছো না আর বুঝতে চাইছো না, কিন্তু একটা সময় বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো, আমার পরিবারে কোনো বাধা দিবে না আমাদের সম্পর্কে। তুমি শুধু একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও। আমি আজকে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। তাও শুধু একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। নেহা কোনো কথা বলছে না। এবার আকাশ খেয়াল করলো নেহার ঠোঁটটা অনেকটা কাঁপছে, আর এতটাই কাঁপছে যেটা ওকে পুরো একটা ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। আকাশ নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নেহার ঠোঁটগুলো ওকে কাছে টানছে। তাই আকাশও নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর নেহার কাঁপাকাঁপি ঠোঁট জোড়া দিকে নিজের ঠোঁটগুলো এগোতে লাগলো। আর তখনই নেহা আকাশে কোনো সার শব্দ না পেয়ে চোখ খুলতে দেখলো আকাশ ওর দিকে ঠোঁটগুলো এগোচ্ছে। সাথে সাথে নেহা নিজেকে ছাড়িয়ে নিয়ে আকাশ গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। আকাশ গালে হাত দিয়ে নেহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল আর নেহা বলতে লাগলো, লম্পট ছেলে কোথাকার, তোকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই শেষ পর্যন্ত কিনা নিজের ম্যাডামের সাথে এগুলো করতে আসিস। তোকে তো জুতো পেটা করা উচিত। আমি ভেবেছিলাম তুই আমার সাথে মজা করছিস, কিন্তু শেষ পর্যন্ত তুই আমার সাথে এরকম কিছু করার চেষ্টা করবি সেটা আমি ভাবতেও পারছি না। আসলে তোদের ছেলেদের অভ্যাসটা এইরকম, মেয়েদেরকে তোরা ভোগের সামগ্রী মনে করিস। এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর কখনো আমার চোখের সামনে আসবি না, নাহলে আমি ভুলে যাব তুই আমার স্টুডেন্ট। আকাশ নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে এরকম কিছু করতে যাচ্ছিল। তাই ও যখনই নেহাকে কিছু বলতে যাবে তার আগে নেহা ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে শুরু করে, কোনো কমপ্লিমেন্ট দিবি না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। শেষ পর্যন্ত কিনা আমার সাথে এরকম একটা বাজে কাজ করতে গেছিলি। আমি তোর থেকে এটা কল্পনাও করিনি। আসলে ছেলেরা সবাই এরকম, শুধু মেয়েদেরকে নিজের জালে ফেলে কষ্ট দিতে জানে। তাই আমি তোকে কখনোই ভালোবাসবো না, তুই বুঝিস না। আমার তোকে অসহ্য লাগে, তারপরও বারবার কেন আমার সামনে আসিস? আকাশ কিছু বলতে গিয়েও বলল না। ও জানে নেহা এখন অনেকটা রেগে আছে, তাই এভাবে কথা বলছে। তাই আকাশ রুম থেকে বেরিয়ে গেল আর নেহা ধপাস করে বিছানায় বসে পড়ল আর ভাবতে লাগলো আকাশ শেষ পর্যন্ত কিনা ওকে কিস করতে যাচ্ছিল। এই ব্যাপারে নেহার বেশ খারাপ লাগছে, আবার পরক্ষণে ভাবছিল আকাশ তো ওকে ভালোবাসে। নেহার মনটা খারাপ হয়ে যাচ্ছিল যখন ও ডিভোর্সের কথা মনে পড়ছিল আর ভাবছিল, ওই মানুষটাকে তো আমি কম ভালোবাসতাম না, তাহলে ও আমাকে কেন এভাবে ধোকা দিল? আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? তাহলে ও শেষ পর্যন্ত কেন এরকম বাজে চরিত্রের একটা মানুষ হলো? আমি তো ওকে নিয়ে সারা জীবন একসাথে কাটাতে চেয়েছিলাম, কিন্তু ও কি না এইভাবে আমার সাথে ভালোবাসা নিয়ে একটা নোংরা খেলা খেললো। ভালোবাসার উপর থেকে পুরো বিশ্বাসটাই আমার উঠে গেছে। তার উপর এই ছেলেটা এসে আমার জীবনটাকে আরও বিষিয়ে দিয়েছে। ও যে কবে আমার পেছন ছাড়বে তবে আমার শান্তি হবে। তারপরে আকাশে বেশি কষ্ট লাগেনি, কিন্তু ওর কথাগুলোতে আকাশের অনেক বেশি কষ্ট লেগেছে। তাই ওর রুমে গিয়ে মন খারাপ করে বসে রইল। রাফিন এসে ওকে বিষয়টা জিজ্ঞেস করলে আকাশ বিষয়টা বলে, তখন রাফিন ওকে বলতে লাগলো, আমি তো তোকে বলেছি ওই ঘটনার পর থেকে ভালোবাসার উপর থেকে আপুর বিশ্বাসটা উঠে গেছে, তাই নিজেকে অনেক বেশি একা মনে করে আর সবসময় মন খারাপ করে থাকে। তুই আপুকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা কর। সবকিছু কিন্তু তাড়াহুড়ো করে হয় না। তুই একটা কাজ কর, কয়েকটা দিন না হয় আপুকে একটু ইগনোর করে চল, আর আপু তোর উপর যদি দুর্বল হয়ে থাকে তাহলে হয়তো তোর দিকে ফিরে আসবে। না রে, তোর আপু মনে করে আমি তাকে ডিস্টার্ব করি। আসলে জানিস তো, জীবনে প্রথমবার ভালোবেসেছি, তাই হারাতে চাই না, অনেক বেশি ভয় হয়। কিন্তু তোর আপু আমার ভালোবাসাটা বুঝতে পারলো না। হয়তো আমি জুনিয়র বলে তোর আপু আমাকে সহ্যই করতে পারে না। এইটুকুতেই ভেঙে পড়লে হবে বল? তুই না আপুকে ভালোবাসিস? আজকে 6টা মাস ধরে তুই ওর পেছনে পড়ে আছিস, তাহলে ওর সামান্য কথায় এভাবে কষ্ট পেলে হবে বল?
দেখ, ভালোবাসার মানুষের দেয়া শত আঘাতও কিন্তু মানুষ সহ্য করে নেয়, আর তুই এটুকু সহ্য করতে পারছিস না। আসলে জানিস তো, আপুকে এইভাবে দেখতে আমার খুব খারাপ লাগে। যে মানুষটা কিনা সবসময় হাসি খুশি থাকতো, আমাদের সাথে এত হাসি মুখে কথা বলতো, সেই মানুষটা আজকে এইভাবে মন মরা হয়ে আছে। সেটা আমার না খুব খারাপ লাগছে। তাই যখন শুনেছিলাম তুই আপুকে ভালোবাসিস, তখন আমার খুব ভালো লেগেছিল। তাই আমি বলি কি, তুই একটু সময় নে, আপুকে একটু ইগনোর কর, তাহলে দেখবি আপু ঠিকই তোকে মিস করবে আর তোর কথাগুলো ভাববে। আর ভাবনা থেকে কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়। তেমনইভাবে তোর প্রতিও আপুর ভালোবাসার সৃষ্টি হতে বেশি দিন লাগবে না। তুই একটু অপেক্ষা কর, আর কয়েকদিন ওয়েট কর, কিছুদিন ওয়েট কর, দেখবি ঠিক তোকে মেনে নেবে। এভাবেই একটা সপ্তাহ কেটে গেল। আর আকাশ সেদিনের পর থেকে নেহাকে ইগনোর করার চেষ্টা করলে নেহা বুঝতে পারছে যে আকাশের উপর অনেক রেগে আছে। নেহা ভেতরে একটা শূন্যতা কাজ করছে। ওর জন্য একটু খারাপ লাগা কাজ করলেও নেহা আকাশের সাথে কথা বলতে পারছে না কোনো বাধার কারণে। আকাশ নিজে থেকেই ওর সাথে কথা বলার চেষ্টা করে। তখন নেহা আবার ভাবে এই ছেলেটা কখনো শোধরাবার নয়। দেখতে দেখতে ওদের যাওয়া দিন চলে আসে। আর তার আগে রাফিনের বড় বোন জানতে পারে আকাশ আর নেহার বাসা একই শহরে। তাই ওদের একসাথে যেতে বলে প্রথমে নেহা না করে। তখন রাফিনের বোন বলে, আচ্ছা ঠিক আছে, তোর কথায় আমি যাচ্ছি, কিন্তু ওকে বারণ করে দে কোনো রকম দুষ্টুমি না করতে, না হলে কিন্তু ওকে লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেব। ও ম্যাডাম, আপনি আমাকে ট্রেন থেকে ফেলে দিবেন আর আমি কি একা একা পড়ে যাব? আমিও আপনাকে নিয়ে পড়ব। তুই দেখেছিস ও কীভাবে আমার পেছনে পড়ে আছে? এই ছেলেটা শোধরাবে না। যা বাবা, আমি আবার কি করলাম? সব তো তুমিই করলে, নিজেই বললে, আবার এখন শব্দ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। একবার বিয়েটা হতে দাও, তারপর তোমাকে দেখাবো মজা। আকাশ কথাটা বলতে নেহা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। নেহা বাদে কথাটা তেমন কেউ শোনেনি। আকাশ একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, গেলে চলো, না হলে আমি কিন্তু বেরিয়ে যাব। নেহা, তুই এভাবে বারণ করছিস কেন ছেলেটাকে? ছেলেটা কি এতই খারাপ যে ওর সাথে যাওয়া যায় না? পথে কোনো বিপদ হলে ফুপা কিন্তু অনেক বকা দেবে, তখন সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। যা বলছি। ওদের রিকোয়েস্টে পরের দিন সকালে আকাশ নেহা বাসা থেকে বেরিয়ে যায়। দুজনে একটা রিক্সা করে স্টেশনে চলে আসলো। সারা রাস্তা আকাশ নেহাকে জ্বালিয়েছে। তারপর আকাশ একই কেবিনে দুইটা টিকিট কাটে আর উঠে বসে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়ে, কিন্তু আকাশ ট্রেনে উঠে নেহার সাথে দুষ্টামি করতে শুরু করে দিয়েছে। আর নেহা ভাবছে আকাশকে কি করে ট্রেন থেকে তাড়ানো যায়। কথাটা ভেবে নেহা একটা মুচকি হাসি দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে, এই শোন, আমার জন্য একটু পানি নিয়ে আয় তো। এখন? কিন্তু এখনই তো ট্রেন ছেড়ে দেবে, তাহলে তো পানি আনতে গিয়ে ট্রেনটা মিস হয়ে যাবে। এই তুই আমাকে ভালোবাসিস বুঝেছি, তুই আমাকে কেমন ভালোবাসিস। যা, তোরা আনতে হবে না, আমিই যাচ্ছি। ওকে ওকে বাবা, যাচ্ছি, এত রাগ করার কি আছে? ভালোবাসার কথাটা যখন বলেই ফেলেছ, তখন তো যেতেই হয়। তুমি থাকো, আমি এক্ষুনি চলে আসব, আর কেবিন থেকে একদম বের হবে না। আকাশ কথাটা বলে সেখান থেকে বেরিয়ে গেল। তারপর কি পানির একটা বোতল নিতেই দেখলো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আকাশ কোনো রকমে টাকাটা দিয়ে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গেল, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। দৌড়ে আসতে গিয়ে হাঁপাতে লাগলো। অন্যদিকে আকাশ কেবিনে আসছে না দেখে নেহা ভাবতে লাগলো, যাক, শেষ পর্যন্ত শয়তানটাকে পেছন ছাড়াতে পেরেছি, না হলে পুরো রাস্তা আমাকে জ্বালিয়ে মারতো। নেহা কতগুলো ভেবে মুচকি মুচকি হাসছে। এরই মাঝে আকাশ কেবিনে এসে দেখে নেহা ওরকমভাবে হাসছে। তখন আকাশ একটা ডেভিল হাসি দিয়ে বলল, কি ভেবেছো জানো, আমাকে ফেলে রেখে একাই চলে যাবে? তোমার ধান্দাটা আমি বুঝিনি ভেবেছো? তুমি আমাকে একা রেখে চলে যাবে অতটা সহজ নয়। এই আকাশ নেহাকে ছেড়ে কখনো দূরে যাবে না তুমি, দেখো। আকাশের এরকম কথা শুনে নেহা একটা রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো, আমি কি কখনো বলেছি যে তুই আমার সাথে না আসলে আমার ভালো লাগে? আমিও এটা ভাবতে যাব কেন? হ্যাঁ, আমার কি খেয়ে দে আর কোনো কাজ নেই নাকি? তোমার মনে মনে যে কি চলছে সেটা আমি খুব ভালো করেই জানি। তোকেও তো বিশেষজ্ঞ হতে হবে না। এখন বস আর পানির বোতলটা দে।
আকাশ এখনো হাঁপাচ্ছে। আকাশ নেহার সামনে বসেই ওর শরীরে আঁচলটা নিয়ে ওর মুখটা মুছতে মুছতে বলতে লাগলো, হাজবেন্ডকে নিজ হাতে একটু শাড়ির আঁচল দিয়ে আদর করে মুখটা মুছিয়ে দেবে, তা না করে শুধু ভিলেনের মতো শুধু সবসময় রাগারাগি করো। এত রাগারাগি করলে শরীর খারাপ করবে, একটু তো হেসেও কথা বলতে পারো। আকাশের হাত থেকে নেহা ওর শাড়ির আঁচলটা এক হাসকা টান দিয়ে নিয়ে বলতে লাগলো, বাজে ছেলে একটা, তুই আমার শাড়ির আঁচল নিয়ে নিজের ঘাম মাখা মুখ মুছেছিস কেন? আমি জানি আমি বাজে ছেলে, কিন্তু কি করবো বলো, এই বাজে ছেলেটার যে তোমাকে খুব বেশি ভালোবাসে, তাই তোমাকে ছেড়ে দূরে থাকতে পারে না। তুমি শত অপমান আর অবহেলা করার পরও বারবার যে তোমার কাছে ফিরে আসি, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না কতটা ভালোবাসি। আসলে কি জানো তো, যখন তোমার কাছ থেকে আমি হারিয়ে যাব না, তখন বুঝতে পারবে কতটা ভালোবাসি তোমাকে। আকাশ কথাটা বলেই মনটা খারাপ করে নিল। দেখলো নেহার মুখটা কালো হয়ে গেছে। ও ভেতরে একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। যখন শুনেছে আকাশে হারিয়ে যাবে, কিন্তু কেন এই ভয়ের সৃষ্টি হয়েছে আর কিসের জন্যই বা ওর ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে নেহা জানে না। আকাশ বুঝতে পারছে না ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু হয়তো সেটা প্রকাশ করতে চাইছে না, কারণ এরকম অবহেলা আর ওর ভালোবাসাটাকে এভাবে অপমান করার কারণে। কিন্তু আকাশ ভেবে নিয়েছে নেহার ওই মনে ও একটা ভালোবাসার সৃষ্টি করবে, হয়তো সময় লাগবে, কিন্তু আকাশ তবুও চেষ্টা করবে, কারণ জীবনে প্রথমবার কাউকে আকাশ ভালোবেসেছে, আর সেটা নেহা। সারা রাস্তা আকাশ নেহার সাথে বকবক করতে করতে আসলো। শুধু রেগে যাচ্ছে আর হ্যাঁ বা না বলে উত্তর দিচ্ছে। আকাশ নেহার সাথে শুধু দুষ্টামি করে যাচ্ছে আর নেহা ততটাই রেগে যাচ্ছে। আসলে আকাশের অনেক বেশি ভালো লাগে নেহার সাথে দুষ্টামি করতে, কিন্তু নেহা বিরক্ত হলো মাঝে মাঝে ওর এই দুষ্টামিটা ভালো লাগে, কিন্তু আকাশকে সেটা বুঝতে দেয় না। একটা পর্যায়ে নেহা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। আকাশ খেয়াল করে ঘুমালে নেহাকে একটা বাচ্চাদের মতো লাগে। একটা মায়া এসে ওর মুখে ভর করে, যেটা আজকে প্রথম আকাশ খেয়াল করেছে। আকাশ এক দৃষ্টিতে মুখে হাত দিয়ে নেহার দিকে তাকিয়ে আছে। একটা সময় নেহার ঘুমটা ভেঙে গেলে ও খেয়াল করে আকাশ ওর দিকে একটা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা তখন নিজেকে ঠিক করে নিয়ে বলতে শুরু করে, কিরে, ওইভাবে তাকিয়ে আছিস কেন? তোর কি কিছু উল্টাপাল্টা করার ধান্দা আছে নাকি? আমাকে একা পেয়ে এখানে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিলি? তোর দ্বারা ওটা হতেই পারে, তোকে দিয়ে কোনো বিশ্বাস নেই। তুই যে কোনো কাজটাই নানুর বাসায় না করেছিস, তাতে তোকে দিয়ে বিশ্বাস নেই। নেহার এরকম কথা শুনে আকাশের বেশ খারাপ লাগলো। নেহা ওর গায়ে হাত তুলো আকাশের এতটা খারাপ লাগে না, কিন্তু আজকের কথাগুলো অনেকটা খারাপ লাগলো। তাই আকাশ বলতে লাগলো, হ্যাঁ ঠিকই বলেছ, আমি এতটাই বাজে ছেলে যে তোমার এতটা কাছে থাকার পরও, তুমি কেবিনে একা থাকার পরও তোমার কিছু করার সুযোগ পেয়েও করিনি। আসলে কি ভালোবাসলে যে এতটা খারাপ হতে হয়, এতটা বাজে হতে হয়, সেটা আমি জানতাম না। কি করব, তোমাকে অনেক বেশি ভালোবাসি তো, তাই বোঝানোর চেষ্টা করি, কিন্তু আফসোস হচ্ছে বোঝাতে পারছি না কতটা ভালোবাসি। হয়তোবা সেটা কখনো সম্ভব হবে না, কিন্তু জানো, তোমাকে যে জীবনে প্রথমবার ভালোবেসেছি আর সারা জীবন বেসে যাব। তুমি আমার হও বা না হও, সারা জীবন বুকের বাপাশে থেকেই যাবে। আকাশ কথাটা বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। আর নেহা বসে বসে ভাবতে লাগলো, আকাশকে হয়তো এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি, তাই ওর ভেতরে একটা গিল্টি ফিল কাজ করছিল। নেহা বসে বসে কথাগুলো ভাবছিল। অন্যদিকে আকাশ কেবিন থেকে বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে বাইরের দূরত্ব ছুটে চলা গাছগুলোর দিকে তাকিয়ে আছে। নেহার ভেতরে একটা অজানা খারাপ লাগা কাজ করছিল। আকাশকে এভাবে কথাটা বলে মনে হচ্ছিল আকাশকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আবার পরক্ষণে ভাবছিল, আমি ওর কথা এত কেন ভাবছি? তাহলে কি নিজের অজান্তেই ওর মায়ে জড়িয়ে নিচ্ছি? না না, এটা কখনো সম্ভব না। আমি দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার কাছে ওকে দেওয়ার মতো আর কিছুই বাকি নেই।
ও আমাকে যতই ভালোবাসুক আমার পক্ষে সম্ভব না ওকে ভালোবাসা, কিন্তু ওকে কষ্ট দিয়ে এইভাবে নিজের ভেতর খারাপ লাগছে কেন? আমি অত শত কিছু জানতে চাই না, আমি ওকে ভালোবাসতে পারবো না, ব্যাস। আরও 1 ঘন্টা জার্নি শেষে ওরা ওদের নিজ শহরে চলে আসে। তখন আকাশ আর নেহা ট্রেন থেকে নামে। তারপর আকাশ নেহাকে একটা সিএনজিতে তুলে দিয়ে কিছু না বলেই চলে যায়। নেহা খেয়াল করেছে আকাশের মনটা এখনও খারাপ। তখনকার কথাগুলো বলার কারণে হয়তো আকাশ আর একটা কথাও ওর সাথে বলেনি। ওই কথাগুলো শোনার পর থেকে আকাশের অনেক খারাপ লেগেছে। আকাশ বাসায় চলে আসে, তারপর এসে ভাবির সাথে কথা বলে রুমে চলে যায়। শরীরটা ক্লান্ত, তাই বিছানায় শুয়ে পড়তেই ঘুমের রাজ্যে পানি জমায়। বিকেলে ঘুম ভাঙতেই আকাশ উঠে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলো। কিন্তু মনটা তেমন ভালো না। নেহাত তখনকার ব্যবহারের জন্য আকাশের মনটা এখনও খারাপ। ও বারবার ভাবছে কেমন অন্যায় করেছিল, যার জন্য নেহা ওকে ভালোবাসতেই পারছে না। হয়তো অন্য কাউকে ভালোবাসতো বলে এখনও ওকে বিশ্বাস করতে পারছে না। পরক্ষণে নিজেকে শক্ত করার চেষ্টা করতে চাইলে কিন্তু পারছে না। আজকে 6টা মাস যাবৎ আকাশ নেহার পেছনে পড়ে আছে, কিন্তু নেহা ওর জেদের কাছে অটল। আকাশকে কিছুতেই ওর কাছে আসতে দিচ্ছে না। 4-5টা দিন আকাশে মন খারাপ করে রইল। ভাবি বিষয়টা জানতে চাইল, আকাশ ভাবিকে বিষয়টা বলে। ভাবি ওকে আবার নেহাকে প্রপোজ করতে বলে। অন্যদিকে 4-5টা দিন আর যখন আকাশ আর নেহার সামনে গেল না, তখন নেহা ভাবতে লাগলো ওর আবার কি হলো। আবার ভাবছিল হয়তো ওর পিছন ছেড়ে দিয়েছে। ভাবি আকাশকে বেশ কিছুক্ষণ ধরে বোঝালো। আকাশ সিদ্ধান্ত নেয় কলেজ খুলে নেহাকে এবার প্রপোজ করবে। কথাগুলো ভেবে আকাশ নিজেকে স্বাভাবিক করে নেয় আর ভাবে এই কয়েকটা দিন নেহার সামনে যাবে না, তাতে হয়তো ওকে একটু হলেও মিস করতে পারে। আসলে এই 4-5 দিনে আকাশকে নেহা অনেক বেশি মিস করেছে, কারণ এখন নেহা একটু একটু করে আকাশকে নিজের মনে জায়গা দিতে শুরু করেছে। কারণ কাউকে ও ভালোবাসতো, সে ওর সাথে এত বড় একটা প্রতারণা করেছে, এরপর কাউকে ভালোবাসতে পারবে না সেটা নয়, ভালোবেসেছে কিন্তু সেটা বুঝতে পারছে না। 4-5টা দিন পর কলেজ খুলে আকাশ খুশি মনে আর খুব স্টাইলিশ আর স্মার্ট হয়ে কলেজে চলে যায়। তারপর আড্ডা জায়গায় যেতেই দেখলো ঈশান আর রুদ্রনীল বসে আছে। তখন রুদ্রনীল ওকে জিজ্ঞেস করলো, কিরে বন্ধু, এতদিন কোথায় ছিলি? আজকে একদম মন চা মেরে তারপর আবার কলেজে এসেছিস। ঘটনা কি বলতো? নাকি নেহা ম্যাডাম রাজি হয়ে গেছে? হয়নি, তবে এবার হবে। তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বল। আকাশ ওদের নেহার নানুবাড়ির ঘটনা সব খুলে বলল। সব শুনে ওরা দুজন হাঁ করে আকাশের দিকে তাকিয়েছে। একটু পর কলেজের সবাই আসতে শুরু করলো আর আকাশ একটু পর খেয়াল করলো নেহা গুটি গুটি পায়ে ওর রুমের দিকে যাচ্ছে। তখন আকাশ উঠে তারপর নেহার পেছন পেছন ওর রুমের সামনে গেল। আর এরই মাঝে নেহা গিয়ে বসতেই আকাশ রুমের সামনে দাঁড়িয়ে পড়ল। মে আই কাম ইন ম্যাম? আকাশের দিকে তাকাতে দেখলো ওর মুখে এক চিলতে হাসি লেগে আছে। নেহা আকাশের ব্যবহারের পরিবর্তন দেখে ভাবলো আজকে হয়তো আর যাই হোক কোনো দুষ্টামি করবে না, কারণ এসেই আজকে অনুমতি নিয়ে কেবিনে ঢুকেছে। তাই নেহা স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আসো। আকাশ নেহার কথা মতো ওর সামনে গিয়ে দাঁড়ালো। তখন নেহা কিছু বলতে যাবে তার আগেই আকাশ ওর সামনে হাঁটুটে একগুচ্ছ গোলাপ ফুল ধরে বলতে লাগলো, নেহা, অনেক হয়েছে রাগ অভিমান, এবার অন্তত আমাকে মেনে নাও। তুই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আজকে 6টা মাস তোমার পেছনে ঘুরছি, আর কি করলে তুমি বুঝতে পারবে বলো? আমাকে কি প্রমাণ দিতে হবে তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য? আমি তোমার লাইফে সব ঘটনা সব কিছু জেনে শুনেই আমি তোমাকে ভালোবেসেছি। দেখো, আমি আর কিছু বলতে চাই না, তুমি আমার বিষয়ে সবটা জানো। আমি আর 10টা ছেলের মতো নই যে তোমাকে ভালোবেসে কিছুদিন তোমাকে নিজের কাছে রেখে তোমার প্রয়োজন ফুরালে তোমাকে দূরে সরিয়ে দেব। তোমার প্রয়োজন আমার কাছে কখনো ফুরাবে না। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার বুকে থাকবে। একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। দেখো, ভালোবাসা কোনো বয়স, সমাজের মানুষ কি বললো সেটাতে হয় না।
আর কে কি বললো সেটা না হয় আমরা নাইবা শুনি। এবার অন্তত আমার ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা করো। নেহা, আমি কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি বলেছি আমার ফ্যামিলি, তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা হবে না। আমি নিজে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো। আমার আব্বু আম্মু তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবে। তুমি শুধু রাজি হয়ে যাও, তাহলে ওরাও সবটা মেনে নিবে। তুমি শুধু একটা বার বলো তুমি আমাকে ভালোবাসার কত ঘোরাবে আমাকে বলো। আকাশের কথাই নেহার মাথায় নিমিষের মধ্যেই রাগ উঠে যায়। ও তৎক্ষণাৎ রেগে আগুন হয়ে গেল আর বলতে লাগলো, তুই আবার শুরু করেছিস তোর ছ্যাঁচড়ামি। তুই কি কখনো ভালো হবি না? তুই জানিস না এটা কখনোই সম্ভব না? তুই কোথায় আর আমি কোথায়? তোর বয়সের আর আমার বয়সে অনেক পার্থক্য। তোর আমার মাঝে সম্পর্কটা ম্যাডাম আর স্টুডেন্টের। তাহলে কিভাবে এটা হতে পারে? তুই কিভাবে এসব ভাবিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই বারবার এরকম পাগলের মতো উল্টাপাল্টা কথা কেন বলিস? তুই বুঝিস না তোর এসব কথা শুনলে আমার রাগ হয়, আমার অসহ্য লাগে। তারপরও কেন বারবার আমার সামনে আসিস? তুই এই 4-5টা দিন আমার সামনে আসিসনি, তাতে আমার অনেক ভালো ছিলাম, কিন্তু আবার এসে আমাকে কেন ডিস্টার্ব করতে শুরু করলি বল? তুই কি চাস আমার কাছে বল তো? তুই চাস আমি এখান থেকে অনেক দূরে চলে যাই? তাহলে তুই ভালো থাকতে পারবি তো? নেহা, তুমি এসব কি বলছো? আমি এটা কেন চাইবো? আর আমার ভালোবাসাটাকে তোমার কাছে অসহ্য লাগে? এতটা ডিস্টার্ব ফিল করো তুমি? আসলে কি সত্যিকারের ভালোবাসি তো, আর জীবনের প্রথমবার ভালোবেসেছি, তাই তোমাকে নিজের কাছ থেকে দূরে সরাতে চাই না। কিন্তু তুমি যে আমার ভালোবাসাটাকে এতটা অসহ্য ভাবো সেটা আমি জানতাম না। হ্যাঁ, তুই সেটা জানবি কি করে? তুই তো একটা বাজে ছেলে, তুই একটা লম্পট ছেলে, যে কিনা আমার সাথে এত বাজে বাজে বিহেভিয়ার করেছিস। তুই শেষ পর্যন্ত কিনা আমার সব দেখে নিয়েছিস। তোকে আমি বারবার বলেছি তুই আমার সামনে আসবি না, তারপরেও কোনো লজ্জা শরম নেই। বারবার তুই আমার সামনে চলে এসেছিস কেন? তোর যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, তাহলে তুই এত কিছু বলার পরও আমার সামনে আসতি না। তুই বুঝিস না আমার তোকে কতটা অসহ্য লাগে, তারপরেও কেন তুই আসিস? তোকে আর কি বললে তুই বুঝতে পারবি বল? তোকে এতগুলো থাপ্পড় মেরে আমি বুঝিয়েছি যে তোকে আমার অসহ্য লাগে, তারপরেও তুই আমার সামনে কেন আসিস? একটা মানুষ তোর উপর বিরক্ত, আর তুই তাকে দিনের পর দিন বিরক্ত করে যাচ্ছিস। নেহা, তুমি এসব কি বলছো? দেখো, আমি হয়তো একটু দুষ্টুমি করি, কিন্তু তাই বলে যে এসব বিষয় নিয়ে তোমার সাথে দুষ্টুমি করছি সেটা না। তুমি আমাকে থাপ্পড় মারতে, সেটা আমি তোমার ভালোবাসা হিসেবেই নিতাম, কিন্তু তুমি যে আমাকে এতটা বিরক্ত মনে করো সেটা আমি জানতাম না। আসলে কি, ওই যে বললাম না, ভালোবাসি তো তাই দূরে যেতে পারি না। তোমার শত অপমান আর অবহেলাগুলোকে ভালোবাসা হিসেবেই নিয়েছি। দেখো, আমি সব মেনে নেব। তুমি আজকে অন্তত আমাকে ফিরিয়ে দিও না। একটাবার অন্তত বলো তুমি আমাকে ভালোবাসো, না হলে কিন্তু আমি সত্যিই মরে যাব। প্লিজ আমাকে আজকে অন্তত ফিরিয়ে দিও না। আজকে আমি তোকে বলছি তুই মরে যা, তুই মরে গেলে আমি বেঁচে যাই। আসলে কি জানিস, তুই যদি মরে যাস না, তাহলে আমার আর তোর অসহ্যকর চেহারাটা দেখতে হবে না। তোকে বারবার বলছি আমি তোকে ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না, তারপরও কেন আমাকে এভাবে ডিস্টার্ব করছিস? এবার আকাশ উঠে দাঁড়ালো। তারপর যখন নেহার কাছে এগিয়ে গিয়ে বলল, নেহা, প্লিজ এভাবে বলো না, আজকে অন্তত আমাকে ফিরিয়ে দিও না। আমি বুঝতে পারছি তুমি আমার উপর অনেকটা রেগে আছো, কিন্তু দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু একটাবার বলো আমাকে ভালোবাসো। আকাশ কথাটা বলে নেহার 2 বাহুতে ধরতে গেলে এবার যেন রাগে পুরো আগুন হয়ে গেল। সাথে সাথে এক চটকে নিজেকে চাইনি আকাশের গালে ঠাস ঠাস করে 4-5টা থাপ্পড় মেরে দিল আর বেশি রাগী কণ্ঠে বলতে লাগলো, লম্পট ছেলে, তোর কত বড় সাহস! তুই আমার গায়ে হাত দিস? তোকে আমি বলেছি না তুই আমাকে টাচ করবি না, এরপরও তুই আমাকে টাচ করিস। এরপর তোর মুখ দিয়ে কথা বের হচ্ছে। আমি আজকে বলছি তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস, তাহলে আর কখনো আমার সামনে আসবি না। আর যদি আসিস, তাহলে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আসলে আমারই ভুল হয়েছে তোকে এতটা লাই দিয়ে দিয়ে মাথায় তোলাটা। আমি ভেবেছিলাম তুই মজা করছিস, কিন্তু না, তুই যে এত বাজে একটা ছেলে সেটা আমার জানা ছিল না। নেহা কথাগুলো একদমই বলে হাঁপাতে লাগলো। তখন আকাশ একটা কান্না ভেজা চোখে ওর দিকে তাকিয়ে বলল, কি বলেছো? আমি বাজে ছেলে, আমি লম্পট যে কিনা তোমার অনুমতি ছাড়াই তোমাকে বারবার টাচ করি। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। আমি আর কখনো তোমার সামনে আসবো না।
তুমি প্লিজ এখান থেকে যেও না। তুমি এখানে থাকলে আমি হয়তো তোমাকে অন্তত দূর থেকে দেখতে তো পাবো, তাও তুমি কোথাও যেও না। আমি ভুল ভেবেছি যে সত্যিকারের ভালোবাসাগুলো কখনো হারিয়ে যায় না, কিন্তু বুঝতে পারিনি আমার মতো একটা জুনিয়র ছেলে তোমার মতো কোনো সিনিয়র মেয়েকে ভালোবাসতে পারে না। আমার জন্য সেটা অন্যায়, মাফ করে দিও তুমি আমাকে। যদি তোমাকে ভালোবাসি, খুব বেশি অন্যায় করে থাকি, আর তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। আজকের পর থেকে তুমি আর আমাকে দেখতে পাবে না। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। সেটা না করতে হলে আমি বেঁচে যাই। আকাশে নিজের চোখের পানিগুলোকে আর ধরে রাখতে পারল না। নেহা স্পষ্ট দেখতে পেল আকাশের চোখ দিয়ে দুপোটা অশ্রু গড়িয়ে পড়ল। কথাগুলো বলার সাথে সাথেই আকাশ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। তারপর কলেজ থেকে বেরিয়ে একটা নির্জন জায়গায় চলে গেল। বেশ কিছুক্ষণ সেখানে বসে থেকে চোখের পানি ফেলতে লাগলো। সারাটি দিন সেখানে বসে থেকে তারপর সন্ধ্যার দিকে বাসায় ফিরে যায়। ভাবি অনেক জিজ্ঞেস করলো সারাদিন কোথায় ছিল, কিন্তু ও কিছুই না বলে রুমে গিয়ে তারপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলে দিতে সারাদিনের ক্লান্তি দিতে যত রাজ্যের ঘুম এসে চোখে ভিড় করলো। রাতে ভাবি খাওয়ার জন্য ডাকলে আকাশ আর গেল না। পরদিন সকালে ঘুম ভাঙতেই আকাশের আবার সেই স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। বুকের ভেতরটা যেন মুচড়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল নেহা নাকি ওর মুখটা দেখতে চায় না। ও এত ভালোবাসার পরও সেই মানুষটাকে বোঝাতে পারল না ও তাকে কতটা ভালোবাসে। সব কথা ভেবে আকাশ একটা তাচ্ছিলের হাসি দিয়ে উঠতে গিয়ে কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে রইল। সব কথা ভেবেই আকাশ একটা তাচ্ছিলের হাসি দিয়ে উঠে গিয়ে কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে রইল। এর মাঝে ভাবি এসে বারবার ওকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। আকাশ শুধু বলল শরীরটা খারাপ লাগছিল, তাই এমনটা হয়েছে। এভাবে রুমে বাসার মধ্যে শুয়ে বসে একটা সপ্তাহ কেটে গেল। ভাবি বেশ ভালোভাবেই বুঝতে পারছে আকাশের কিছু একটা হয়েছে, কিন্তু আকাশকে শত জিজ্ঞেস করলেও ও বলছে না। সপ্তম দিনের মাথায় ভাবি রুমে এসে দেখে আকাশ অন্যমনস্ক হয়ে বসে আছে আর কি যেন একটা ভাবছে। আকাশ এখন আর বাইরে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দেয় না, কলেজে যাও তো পুরো বাদ দিয়ে দিয়েছে। ভাবি এসে ওর সামনে বসলো, তারপর ওকে মন খারাপ করে থাকতে দেখে বলো, ভাইয়া কি হয়েছে তোমার, প্লিজ বলো তো। তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? তুমি বোঝো না তোমার মন খারাপ করে থাকলে আমার কতটা কষ্ট লাগে? প্লিজ বলো কি হয়েছে। আজকে একটা সপ্তাহ যাবৎ তুমি রুম থেকে বের হও না, কলেজে যাওয়া বাদ দিয়েছো। আমাকে বলো কি হয়েছে। নেহা কি কিছু বলেছে? ওর সাথে কথা কাটাকাটি হয়েছে বলো। তুমি না বললে নাকি আবার প্রপোজ করবে, তাহলে কি করনি? বলো কি হয়েছে। ভাবি কান্নামাখা কণ্ঠে কথাগুলো বলতেই আকাশ স্পষ্ট দেখতে পেল ভাবির চোখে পানি। আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ভাবির চোখে অশ্রু গড়িয়ে পড়ার আগেই আকাশ ভাবিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। তখন ভাবি ওকে দু হাতে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এই পাগল ছেলে, কান্না করছে কেন? কি হয়েছে আমাকে বলো। তুমি যাও না তোমার ভাবি তোমার কান্না সহ্য করতে পারে না। প্লিজ ভাইয়া বলো কি হয়েছে। দেখো আমি সবটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে বলেছিলাম নেহা যদি না মানে আমরা ওর আব্বু আম্মুর সাথে কথা বলবো, তাও তুমি এভাবে কান্না করো না। ভাবি আকাশকে অনেকক্ষণ জিজ্ঞেস করার পর ও ভাবিকে সবটা খুলে বলে। সব শোনার পর ভাবি কিছুক্ষণ চুপ করে রইল আর আকাশ কান্না করে চলেছে। একটা পর্যায়ে ভাবি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, দূর পাগল ছেলে, এটা তো রাগের মাথায় বলেছে। আসলে তুমি ওর থেকে জুনিয়র তো, তাই ওর সেটা মানতে পারছে না। আসলে ও তোমাকে ভালোবাসে, তুমি ওর চোখে ভালোবাসা দেখেছো না, সেটা তো আমাকে বলেছো তাই না বলো। তোমার তো আত্মবিশ্বাস আছে যে ও তোমাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমরা ওর বাসায় কথা বলবো। আমি আব্বু আম্মুকে আজকে তোমাদের রিলেশনের কথাটা বলবো। ভাবি তুমি আব্বু আম্মুকে কি বলবে? ও তো আমাকে ভালোবাসে না, শুধু শুধু এসব কথা বলে কী লাভ বলো? ও আমাকে সহ্যই করতে পারে না। আজকে 6টা মাসের উপর হয়ে গেছে আমি ওকে নিজের ভালোবাসার কথাটা বোঝাতে ব্যর্থ হয়ে গেছি। ও কিনা আমাকে অসহ্য মনে করে, যার জন্য কিনা আমাকে নিজের সামনে আর দেখতে চায় না। প্লিজ ভাবি, এসব কথা বলে আর কোনো লাভ হবে না। আমিও চাই না ও আমার জন্য কষ্ট পাক। দেখো ভাইয়া, তুমি তোকে ভালোবাসো তাই না,
ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না, সেটা আমি জানি। তুমি যদি এভাবে ওর ওপর অভিমান করে ওকে দূরে সরিয়ে দাও, আর ও যদি তোমার থেকে দূরে গিয়ে ভালো থাকার চেষ্টা করে, তাহলে না ও ভালো থাকতে পারবে, না তুমি ভালো থাকতে পারবে। ও ভেতর থেকে একটু একটু করে কষ্ট পাচ্ছে, সেটা তুমি ভালো করেই জানো। আর তুমি তো নিজেকে কিছুতেই স্বাভাবিক করে রাখতে পারবে না। সবার সামনে ওকে হাসি খুশি থাকতে দেখে ভালো থাকতে পারবে তো? তাই বলছি কি, আমি আব্বু আম্মুর সাথে কথা বলি, তোমাদের বিয়েটা ঠিক করি। আব্বু আম্মু দেখো সব ঠিক করে দেবে। তারপর একটাবার তোমাদের বিয়ে হয়ে গেলে ও সবটা মেনে নেবে। তখন আর তোমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আর তখন তো তোমার অধিকার থাকবে ওকে নিজের করে পাওয়ার, তাই না? তখন আরও কিছুতেই তোমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। কিন্তু ভাবি, আর কোনো কিন্তু নয়। আমার এই পিচি ভাইটা এত কষ্ট পাবে আর আমি সেটা বসে বসে দেখব, সেটা কিছুতেই হতে পারে না। তুমি আর কোনো কথা বলো না তো। অনেক হয়েছে ওর পেছনে ঘোরাঘুরি, ওকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু আর না। যেহেতু সহজ কথায় ও বুঝবে না, তাহলে একবার একটু কঠোর হতে হবে, বুঝেছো? তুমি কি চাও, ওকে হারাতে চাও না তো, তাই না? তাহলে তোমাকে একটু কঠোরভাবে বোঝাতে হবে। তুমি আপাতত চুপ থাকো, যা করার আমিই করব। ভাবি আকাশকে বুঝিয়ে শান্ত করলো। আকাশ ভাবির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর ভাবি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় আম্মু এসে দেখে আকাশ ভাবির কোলে মাথা দিয়ে আছে, আর ভাবি ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে ভাবি বিষয়টা বলো। তখন আম্মু রাগী চোখে আকাশের দিকে তাকিয়ে রইল, আর ভাবি সেটা বুঝতে পেরে বলল, আম্মু তুমি রাগারাগি করো না, ভাইয়া মেয়েটাকে ভালোবাসে। কি করবে বলো? ভালোবাসাটা তো আর বলে কয়ে হয় না, তাই না? আর তাছাড়া আব্বু আর তুমিও তো ভালোবেসে বিয়ে করেছিলে। বলো তাহলে তোমাদের ছেলেগুলো কি করবে? ভাবি কথাগুলো বলতেই আম্মু ফিক করে হেসে দিল। তারপর আকাশের পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলতে লাগলো, পাগল ছেলে, এইটা তুমি আমাকে বলতে পারলে না? তুমি কি ভাবো আমরা কি এতটাই কচ্ছর? তোমার ভাবিকে সবটা বলতে পারো, তাহলে আমাকে বলতে ভয় কিসের? হ্যাঁ, তুমি তো আমাকে বিষয়টা বলতে পারতে, তাই না? আচ্ছা, তুমি ওর বাসার ঠিকানা দাও, আমি রাত্রে তোমার আব্বুর সাথে কথা বলে তারপর ওদের বাসা কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। সত্যি আম্মু? হ্যাঁ আব্বু, সত্যি। তুমি জানো না তোমার কষ্ট আমরা দু চোখে দেখতে পারি না। তুমি চেয়েছো, এমন কিছু জীবনে পাওনি, সেটা কখনো হয়েছে বলো? আম্মুর কথাই আকাশ উঠে বসে আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি পৃথিবীর বেস্ট আম্মু। হয়েছে হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। বউকে পেয়ে আম্মুকে ভুলে যেও না। তো সেদিন রাতে আব্বু আর ভাইয়া বাসায় আসলে আব্বু ওদের সাথে কথা বললো। তখন আকাশও সেখানে ছিল, কিন্তু কোনো কথা বলল না। আব্বু শুধু ওকে জিজ্ঞেস করলে ও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আব্বু জিজ্ঞেস করলো মেয়েটার সাথে ও ভালো থাকতে পারবে কিনা, তাতেও আকাশ শুধু উত্তর দিল। পরের দিন আব্বু ভাইয়া আর আম্মু নেহাদের বাসার উদ্দেশ্যে যায়। তারপর গিয়ে ওদের সব খুলে বলল। নেহার আব্বু আকাশের আব্বুকে অনেক ভালো করেই চেনে, আর তাছাড়া ওরা সব জেনেই নেহার সাথে আকাশের বিয়ের কথা বলেছে, তাই উনি আর না করেনি। সব কিছু ঠিকঠাক করে আকাশের আব্বু আম্মু খুশি মনে বাড়ি ফিরল। আকাশকে বিষয়টা বলে আকাশ অনেক খুশি হয়। সেদিন নেহা কলেজ থেকে বাসে আসে, আর এসে বিছানায় বসে ভাবছে শেষ পর্যন্ত তাহলে আকাশ ওর পিছু ছেড়েছে। কথাটা ভেবে ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু এই 7টা দিন নেহা কিছুতেই যেন নিজেকে শান্ত করতে পারছে না। কিছু একটা খুব বেশি মিস করছে, কিন্তু সেটা যে আকাশের পাগলামিটা ও সেটা বুঝতে পারলেও নিজেকে আটকে রাখতে চাইছে। কিন্তু মন তো আর কোনো বাধা বারণ মানার কোনো বিষয় নয়। নেহা বসে কথাগুলো ভাবছিল। এরই মাঝে ওর আব্বু এসে ওর সামনে দাঁড়ায় আর বলতে শুরু করে, তোর সাথে কিছু কথা আছে, তোর কি সময় হবে? আব্বু তুমি এইভাবে কথা বলছো কেন? বলো কি বলবে। তোকে এর থেকে আর কিভাবে বলবে বল? তুই তো আমার কোনো কথাই শুনিস না। আমার কোনো কথা এখন না শুনলেও আমার কিছু যায় আসে না। এখন থেকে আমি যেটা বলবো সেটা এবারে শেষ কথা হবে। শোন, আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলেটা খুব ভালো,
আর ওর আব্বুকে আমি অনেক আগে থেকে চিনি। ওর আব্বু যেমন ভালো মানুষ তেমনি ওই খুব ভালো ছেলে। তুই ওর কাছে অনেক ভালো থাকবি। আজকে একটু আগে ওরা বাসায় এসেছিল, আর ওরা সবটা জেনে তোর সাথে তার ছেলের বিয়ে দিতে চাইছে। আমি তোকে আমার মতটা জানিয়ে দিলাম। আমি তোর মত জানার প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ তুই কি বলবি সেটা আমার খুব ভালো করে জানা আছে। কিন্তু আব্বু আমি নেহা কথাগুলো বলে শেষ করার আগেই আব্বু ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, অনেক শুনেছি তোর কথা, আর না, তোর জন্য সমাজে আমি মুখ দেখাতে পারি না। তুই যেটা করেছিস এরপর আর কোনো কথা বলবি না। তোকে আর এই বাসায় এভাবে কতদিন বসিয়ে রাখবো বলতো? তোর বিয়ে না হতো তাহলে তুই যতদিন পারতি থাকতি, কিন্তু তুই বুঝতে পারছিস তুই একটা ডিভোর্সি মেয়ে। এটা সমাজের কাছে আমার জন্য তোর জন্য কতটা অসম্মানের। তুই যেটা বুঝবে কি করে, তোর তো বোধ বুদ্ধি সব উড়ে গেছে। তোর কোনো কথাই আমি আর শুনতে বাধ্য নই। বিয়েটা করবি ব্যাস। এরই মাঝে নেহার আম্মু রুমে চলে আসে আর এসে দেখে আব্বু ওর উপর খুব রেগে কথা বলছে আর নেহা মাথা নিচু করে আছে। এবার আব্বুর কথা শেষ হতেই নেহা বলতে লাগলো, আব্বু আমি তাকে চিনি না জানি না, তুমি হুট করে আমার বিয়েটা তার সাথে ঠিক করে ফেললে। একবারও আমার মত জানার প্রয়োজন বলে মনে করলে না। আমি জানি তুই কি মত দিতি। তুই কখনো বিয়ে করতে চাইবে না, সেটা আমি খুব ভালো করে জানি। শোন, এর থেকে আমি আর তোকে বেশি কিছু বলবো না। তুই বিয়েটা করবি ব্যাস, এটাই শেষ কথা। আর যদি সেটা না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। যদি সেটা ইচ্ছে থাকে তাহলে বিয়েতে বারণ কর। আব্বু তুমি এসব কি বলছো? প্লিজ এসব কথা বলো না। তাহলে ভালোই ভালোই বিয়েটা করে নে। আমি এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না। আব্বু আমি আমি বিয়ে করলে তুমি খুশি হবে তো? হ্যাঁ হব, অনেক বেশি খুশি হব। তাহলে আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়েটা কোনো আনুষ্ঠানিকভাবে করতে চাই না, ঘরোয়াভাবে করতে চাই। তুমি ওদের বলে দাও। কথাটা বলে নেহা দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আম্মু অনেকক্ষণ যাবৎ ওকে ডাকাডাকি করলো। তারপর নেহা ওয়াশরুম থেকে বের হলে ওকে অনেকক্ষণ বোঝালো। নেহা সিদ্ধান্ত নেয় ওর আব্বুর সিদ্ধান্তটা মেনে নেবে, যেহেতু পরিবারের সবাই ওকে বোঝা মনে করছে। আর তার উপরে ওই বা কতদিন এভাবে থাকবে, সব কিছু ভেবে নেহা ওর আব্বুর কথাই হ্যাঁ বলেছে। তার উপরে ওর আব্বু এরকম একটা কথা বলেছে যেটা কিনা ও না রেখে পারেনি। এক সপ্তাহ পরে ওদের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন আকাশও ওর পরিবার নেহাদের বাসে আসে। ওরা ডাইনিং রুমে বসে আছে। একটু পরে নেহার আম্মু ওর আম্মুকে নিয়ে আসতে বলল। ওর আম্মু ওকে খুব সুন্দর করে সাজিয়ে তারপর ডাইনিং রুমে নিয়ে আসে। আকাশ খেয়াল করে নেহা খুব বড় একটা ঘোমটা দিয়ে নিচে নেমে আসছে। নেহাও আকাশকে দেখতে পায়নি, না হলে হয়তো অনেক বাজেভাবে রিয়্যাক্ট করত। ও জানে না আকাশের সাথে ওর বিয়ে। আকাশ অনেক খুশি নেহাকে আজকে নিজে করে পাবে। কোনো আনুষ্ঠানিকতা ছাড়া খুব সাধারণভাবেই ওদের বিয়েটা হলো। বিয়ের সময় নেহা এতটাই অন্যমনস্ক ছিল যে কার সাথে ওর বিয়ে হচ্ছে, বরের নাম কি, ও কিছুই খেয়াল করেনি। শুধু কাজী ওকে কবুল বলতে বলে ও চোখ বন্ধ করে 3 বার কবুল বলে দিয়েছিল। বিয়ে পর্ব শেষ হলে খাওয়া দাওয়া করে আকাশ নেহাকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসে। বাসায় আসার সময় নেহা একটু কান্না করলো না। বাসায় আসার পর আম্মু আর ভাবি অনেকক্ষণ নেহাকে বোঝালো আর ওরা বলল ওর সাথে যেটা হয়েছে সেটা ভুলে আর নতুন করে সব শুরু করতে। দেখতে দেখতে রাত হয়ে আসে। তো রাতে খাওয়া দাওয়ার পর ভাবি নেহাকে আকাশের রুমে দিয়ে যায়। নেহা দেখে রুমটা খুব সুন্দর করে সাজানো। আসলে কোনো আনুষ্ঠানিকতা না হলেও আজকে তো ওদের বাসরাত, তাই ভাবি রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে। একটু পর ভাবি আকাশকে রুমে পাঠিয়ে দেয়। ও ভয়ে আসছিল না, তখন ভাবি জোর করে ওকে রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয়।
আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর সাহস নিয়ে নেহার সামনে গিয়ে দাঁড়াতে নেহা ওর উপস্থিতি টের পেয়ে হঠাৎ করে ঘোমটা সরিয়ে আকাশকে দেখে ভূত দেখার মতো চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর কি বলল শুনবেন না? তুই এখানে? নেহার কথায় আকাশ 32 বাটি দাঁত বের করে বলল, মানে কি আমার রুমে আমি থাকবো না? হোয়াট? তোর সাথে আমার বিয়ে হয়েছে? এতে অবাক হওয়ার কি আছে? তুমি কিছুই জানতে না? জানবো কি করে? আমার তো বিয়েতেই কোনো মত ছিল না, তার উপর তোর সাথে বিয়ে হচ্ছে জানলে কখনোই বিয়ে করতাম না। দেখো নেহা, অনেক হয়েছে এরকম পাগলামি, এবার তো অন্তত আমাকে মেনে নাও। কখনোই না, আমি এই বিয়ে মানি না, আর তোকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবও না। সেটা তুমি নাই মানতে পারো, কিন্তু এখন আমার সম্পূর্ণ অধিকার আছে তোমাকে টাচ করার, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি তোমার সাথে। মানে ওইটা করলেই বুঝতে পারবে। তুই কি বলতে চাইছিস? একদম আমার কাছে আসবি না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। হ্যাঁ করো, কে বারণ করেছে? আমি কি চিৎকার করতে বারণ করেছি? আর চিৎকার করলে সবাই তো অন্য কিছু ভাববে। কথাটা বলেই আকাশ নেহার আরও কাছে চলে গেল, আরও ভয়ে পুরো চুপসে গেল আর বলতে লাগলো, প্লিজ তুই আমার কাছে আসিস না, আমাকে টাচ করিস না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। আকাশ প্রথমে ভেবেছিল নেহা ওকে আজকে মেনে নিবে, কিন্তু আবার নেহার কথা শুনে আকাশ বুঝতে পারল ওকে মেনে নিতে হয়তো একটু সময় লাগবে। সবটা ভেবেই আকাশ বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আসবো না, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো কিছুই করব না। তুমি সময় নাও, আমি জানি তোমার আমাকে মেনে নিতে অনেক সময় লাগবে। আকাশ কথাটা বলে শেষ করার আগে নেহার ফোনটা বাজতে লাগলো। তখনও ফোন হাতে নিয়ে দেখলো ওর এক্স হাজব্যান্ড শিহাবের নাম্বার। রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে বেশ কড়া কণ্ঠে বলতে লাগলো, কিরে, খুব ভালোভাবে বাসর করছিস? তুই কি ভেবেছিস তুই এত সহজে আমাকে ডিভোর্স দিয়ে পার পেয়ে যাবি? তাহলে সেটা ভুল ভেবেছিস। তুই আমাকে ছেড়ে দিয়েছিস না? তুই কিভাবে সংসার করিস তোর ওই নতুন বরের সাথে, আমিও সেটা দেখব। শোন, তোর সাথে কথা বলার আমার কোনো মুড নেই, আর তুই কি করতে পারিস করে নিস। ও আমাকে এতটাই ভালোবাসে যে কখনোই ওর উল্টোপাল্টা কথায় আমাকে ভুল বুঝবে না, জানিস তো। ও যাই হোক, তোর মতো একটা বাজে ছেলে না যে কিনা আমার ভালোবাসাটাকে এভাবে অসম্মান করবে। তুই কি ভেবেছিস তোর যে বিয়ে হয়েছিল সেটা সবসময় গোপন থাকবে? আমি সব ওকে বলে দেব। তোর সাথে আমার কি কি হয়েছে সবটা আমি ওকে বলবো। তোর আমার ডিভোর্স হয়েছে সেটাও বলবো, তোর আবার ডিভোর্স হবে। শিহাব কথাগুলো বলার সাথে সাথে নেহা হাসতে লাগলো আর বলতে লাগলো, কি ভেবেছিস ও কিছু জানে না? তোর মতো একটা কাপুরুষ না, সব জেনেই আমাকে ভালোবেসেছে। নেহার হাসি মুখে এই কথাটা বললো, কিন্তু পরক্ষণে শিহাব যেটা বললো সেটার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। খুব হাসি পাচ্ছে না? হাস, প্রাণ ভরে হেসে নে, কারণ এরপর আর হাসতে পারবি না। তুই কি ভেবেছিস তুই সুন্দরভাবে ওর সাথে সংসার করবি? সেটা কখনই হতে পারে না। আমি তোর স্বামীর কোনো ক্ষতি করে দেব, আমি ওকে শেষ করে দেব। তোর কিছু না করতে পারলেও ওকে আমি শেষ করে দেব। শিহাবের মুখ থেকে এমন কিছু শোনার সাথে সাথে নেহার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও আকাশের হাসি মাখা মুখের দিকে তাকাতে দেখলো আকাশের মুখে অদ্ভুত একটা হাসি লেগে আছে। নেহা বুঝতে পারছি ওকে নিজের করে পাওয়ার আনন্দে হাসি এটা। নেহা একটা চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, না, তুমি ওর কোনো ক্ষতি করো না, প্লিজ প্লিজ, ওর কোনো ক্ষতি করো না। ও কোনো দোষ করেনি। তুমি আমাকে মেরে ফেলো, তাও ওর কোনো ক্ষতি করো না। এই তো, এই বইটাই তোর কণ্ঠে আমি শুনতে যাচ্ছিলাম। তোর দুর্বল পয়েন্ট আমি পেয়ে গেছি। তুই রেডি থাক, তোর লাইফে কি ঝড় আসতে চলেছে সেটা তুই ভাবতেই পারছিস না। নেহার এরকম উত্তেজিত কণ্ঠে কথা বলতে শুনে এবার আকাশ ওর কাছে এসে নেহার ফোনটা কেটে দিল। আর আকাশ বলল, কি হলো, তুমি এভাবে উত্তেজিত হয়ে কার সাথে কথা বলছো? না না, কারোর সাথে না, আমার একটা বান্ধবী ফোন দিয়েছিল। আকাশ খেয়াল করলো নেহার চোখে মুখে একটা ভয়ের ছাপ, তাই ও বলতে লাগলো, নেহা তুমি ঠিক আছো তো? না না, আমি ঠিক আছি। ওকে তাহলে শুয়ে পড়, আমি শুয়ে পড়ছি, কেমন? অনেক রাত হয়ে গেছে।
আকাশ কথাটা বলে একটা বালিশ আর চাদর নিয়ে যখন সোফার দিকে যাবে তখন নেহা বলতে লাগলো, তুমি কোথায় যাচ্ছ? এই তো বললে যে আমাকে স্বামী হিসেবে মানো না, আমার সাথে এক বিছানায় থাকতে পারবে না, তাহলে আর কোথায় যাব? সোফায় যাচ্ছি। সোফায় যেতে হবে না, তুমি এখানে শুয়ে পড়ো। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? ভুলেও যদি কালকে সকালে উঠে দেখো আমি তোমাকে জড়িয়ে ধরে আছি কিংবা তোমার গায়ের সাথে আমার টাচ লেগেছে, তখন তো তুমি আমাকে বকা দিবে, আমার গায়ে হাত তুলবে, তাই না? কিন্তু আমি সেটা চাই না। তার উপর আমি ঘুমালে নিজেকে ঠিক রাখতে পারি না। তোমার অনেক থাপ্পড় খেয়েছি, আর খেতে পারবো না। যখন যাবে তখন দেখা যাবে, এখন বিছানায় শুয়ে পড়ো। না না বাবা, আমি ওসবের মধ্যে নেই, তুমি একা শুয়ে পড়ো, আমার বিছানায় শোয়ার কোনো ইচ্ছা নেই। তোমার যখন মনে হবে যে তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পেরেছো তখন বলবে, তখন আমি বিছানায় শোবো। ওকে, তুমি শুয়ে পড়ো, তেমন কিছু হবে না। আমাদের মাঝে একটা কোলবালিশ থাকবে, তাহলেই হবে। তুমি বলছো শুয়ে যাচ্ছি, কালকে সকালে উঠে আবার বলবে না তো সব আমি ইচ্ছা করে করেছি? ও, তার মানে তোমার এইসব করার ইচ্ছা আছে, তাই তো? যা বাবা, আমি কি একবারও বলেছি? এবার শুয়ে পড়ো। নেহা কথাটা বলেই বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। তখন আকাশ আসতে নেহা ওদের মাঝে একটা কোল বালিশ দিয়ে ভারত বাংলাদেশের বর্ডার করে দিল। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো, নিজের ভালোবাসার মানুষটাকে আজকে এত কাছে পাওয়ার পরও কিনা নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমাতে পারছে না। এর থেকে আর কষ্টে কি হতে পারে? তারপর নিজের মনকে সান্ত্বনা করছে যে অনেক ঝড় জলোচ্ছ্বাসের পর ওকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছে। একটা সময় হয়তো নেহা ওর ভালোবাসাটা বুঝতে পেরে ওর বুকে নিজে থেকেই এসে শুবে। কতগুলো ভেবে আকাশ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বুকে এত কাছে পেয়েও তাকে জড়িয়ে ধরে ঘুমোতে পারছে না। কি করে ওর ঘুম আসবে? একটু পর নেহা ঘুমিয়ে যেতেই আকাশ ওদের মাঝখান থেকে কোলবালিশটা ফেলে দিয়ে তারপর নেহাকে নিজের দিকে নিয়ে তারপর ওকে বুকের সাথে জড়িয়ে ধরে তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নেহার ঘুম ভাঙে, ও খেয়াল করে ও আকাশের বুকে শুয়ে আছে আর আকাশ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর ও নিজেও আকাশকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এমন কিছু দেখার সাথে সাথে নেহার মাথায় রাগ উঠে গেল আর তাড়াতাড়ি আকাশকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে আকাশের ঘুম ভেঙে যায়। ও উঠে বসে আর নেহা খুব রাগী কণ্ঠে বলতে শুরু করে, বাজে ছেলে কোথাকার, তোকে আমি বলেছি না তুই আমার দিকে আসবি না আর আমার উপর সুযোগ নেওয়ার চেষ্টা করবি না? সে তো সেই কাজটাই করলি। ও ম্যাডাম, আপনি নিজেই ভালো করে দেখুন কোলবালিশটা কার পাশে পড়ে আছে আর কে কার পাশে এসেছে। সবটা না দেখেই এভাবে চিল্লাচিল্লি করছেন। আমি আগেই বলেছিলাম ঘুমালে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তারপরও দেখুন আমি আমার জায়গা থেকে এক চুলও সরিনি, উল্টো আপনি সরে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। এতে আমার দোষ কোথায়? আমি এর জন্যই বলেছিলাম আমি বিছানায় শোবো না। আকাশের কথায় নেহা এবার খেয়াল করলো ও আকাশের জায়গায় এসে শুয়ে আছে। নেহা কিছু বলতে গিয়েও বলতে পারলো না। আকাশ একটু রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। নেহা ওর হাসির মানেটা কিছুই বুঝলো না। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলো। একটা সময় নেহা উঠে ওয়াশরুমে চলে গেল আর আকাশ বিছানায় বসে রইল। একটু পর নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আকাশ খেয়াল করলো নেহা একটা নীল শাড়ি পরেছে, ওর ভেজা চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। নেহাকে এই অবস্থায় দেখে আকাশ নতুন করে আবার প্রেমে পড়ে যাচ্ছে। ও একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। আকাশকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নেহা বলল, একদম অন্যের জিনিসে নজর দিবি না। আকাশের ঘোর কাটতে ওর ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি রেখা টেনে বলল, ও ম্যাডাম, জিনিসটা এখন আমারই, আপনার কাছে গচ্ছিত আছে আর আপনি তো আমাকে আপনার কাছে যেতে দিচ্ছেন না, তাহলে তো সবটা কাল রাতে আমারই হতো। শয়তান ছেলে, তোর মুখে কিছুই আটকায় না? এতগুলো লোক আমাদের গল্প শুনেছে, তারপরেও তুই এসব বাজে বাজে কথা বলছিস? নেহা কথাগুলো বলে আকাশের দিকে তেড়ে গেলে ও তাড়াহুড়ো করে উঠে ওয়াশরুমে চলে গেল। একটু পর ও বেরিয়ে এসে তারপর রেডি হয়ে নেহাকে সাথে নিয়ে নিচে আসতেই আম্মু আর ভাবি ওদের দিকে পুরো হাঁ করে তাকিয়ে রইল। আর ভাবি একটা মুচকি হাসি দিয়ে বলল, আম্মু দেখেছো আমার ভাইয়াটা আর তার বউটাকে একসাথে কত সুন্দর মানিয়েছে, দুজনকে একদম একজোড়া কিউট কাপল লাগছে।
আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। আম্মু আর ভাবির কথায় নেহা বেশ লজ্জা পেয়ে গেল, আর আকাশ ওদের কথাই কান্না দিয়ে বসে পড়ল। তখন নেহা একটা চেয়ার ফাঁকা পেয়ে সেখানে বসতে গেলে ভাবি ওকে বলল, আপু, তুমি গিয়ে আকাশের পাশে বসো। ভাবি কথাটা বলতেই আকাশ নেহার দিকে তাকালো। দেখলো নেহা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। তখন আকাশ আম্মুকে বলল, আম্মু খেতে দাও তো, খিদে পেয়েছে। আম্মু ওদের খেতে দিতে লাগলো। নেহা চুপচাপ বসে খাচ্ছিল। আকাশ ওর দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু খাবার সময় নেহা কারোর দিকে তাকাচ্ছে না, চুপচাপ খেয়ে তারপর রুমে চলে আসতে গেলেই ভাবি ওকে টেনে নিয়ে গিয়ে তারপর ডাইনিং রুমে আসলো আর ভাবির সাথে কথা বলতে লাগলো। একটু পর আশেপাশের বাসার লোকজন আসতে লাগলো নেহাকে দেখার জন্য। নেহা তখন আম্মু আর ভাবিকে বলল ও কলেজে যাবে। তখন আম্মু আর ভাবি ওকে বারণ করে আর বলে, বিয়ের পরদিন কলেজে যাওয়া ঠিক হবে না। আকাশ একটু রেস্ট নিয়ে তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। তখন আকাশ ঈশান আর রুদ্রনীলকে সবটা বলে ঈশান বলল, মামা, বিয়ে করছিস আর ট্রিট দিলি না, এত বড় একটা কাণ্ড করে ফেললি, সেটা আমাদের একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না। এটা কিন্তু মেনে নিতে পারলাম না। কি করব বলো, আমার ম্যাডাম তো ওইভাবে বিয়েটা করতে চেয়েছিল, তাই তোদের জানাতে পারিনি রে। হ্যাঁ, ম্যাডামকে সবে মাত্র পেয়েছে, তাতেই তো আমাদের ভুলে গিয়েছো। এরপর যদি ম্যাডাম তোকে আদর করতে শুরু করে না, তাহলে তো আমাদের মনে রাখবে না। হ্যাঁ, তো রেগে যাচ্ছিস কেন? আচ্ছা বুঝেছি, তোদের ট্রিট না দিলে তোরা মুখ বন্ধ করবি না। তারপর আকাশ ট্রিট দিয়ে কিছুক্ষণ ওদের সাথে ঘোরাফেরা করে দুপুরের দিকে বাসায় ফিরে গেল। সেদিন বিকেলে আকাশ নেহার সাথে ওদের বাসায় আসলো। তারপর সেখানে একটা দিন থেকে আবার বাসায় ফিরে গেল। পরদিন নেহা কলেজে যাওয়ার জন্য বের হতে গেলে তখন আম্মু বলল, মামুনি, কোথায় যাচ্ছ তুমি? এই তো আম্মু, আমি একটু কলেজে যাচ্ছি। দেখো মামুনি, এখন তোমাদের বিয়ে হয়েছে, তাহলে তুমি আলাদা যাবে কিসের জন্য? আকাশ তো তোমাকে নিয়ে যেতে পারে, তাই না? আকাশ, তুই কলেজের দিকে যাচ্ছিস না? বৌমাকে নিয়ে যা। আম্মু, আমি ওকে অনেকবার করে বলেছিলাম, কিন্তু তোমার বৌমা আমার সাথে যাবে না। তার নাকি আমার সাথে যেতে লজ্জা লাগে। মা, কেন? কেন আবার? তোমার বৌমা যেখানে ম্যাডামগিরি করে আমি ওইখানের স্টুডেন্ট, সেজন্য আমার সাথে যেতে নাকি তার লজ্জা লাগবে। এইটা বলে হয়? এখন তো তোর স্বামী স্ত্রী, এইটা বললে হয়? এখনো তো তোমরা স্বামী স্ত্রী, তাই লোককে কি বলো সেটা না হয় নাই দেখলে। মানুষের কাজই হচ্ছে কথা বলা, সে কথায় কান দিলেই নয়। আকাশ, তুমি নেহাকে নিয়ে যাও, ওকে ওর রুমে পৌঁছে দিয়ে তারপর নিজের কাছে যাবে। আমার কথাটা নেহা ফেলতে পারলো না। আকাশ বাইরে এসে বাইকটা স্টার্ট করে, তারপর নেহার সামনে এসে দাঁড়াতে নেহা কোনো কথা না বলে উঠে বসলো। তখন আকাশ বাইকটা স্টার্ট করতে নেহা বলতে লাগলো, শোনো, একদম কিন্তু অযথা বাইকের ব্রেক মারবে না, না হলে কিন্তু। এত রেগে যাও কেন সব সময়? আর এখন তো ব্রেক মারতেই পারি। আর তাছাড়া তুমি আমার স্ত্রী, এখন তো একটু জড়িয়ে ধরে বসতে পারো, তা না করে সব সময় শুধু রাগ করো। তুই কি সবসময় এরকম বকবক করিস? হ্যাঁ, ছোটবেলা থেকে তো সেটাই করে আসছি, 6টা মাস একটু বুঝতে পারলো না। এবার মুখটা বন্ধ করে বাইকটা চালা। আকাশের কোনো কথা না বলে সারা রাস্তা চুপচাপ বাইক চালালো আর বারবার ইচ্ছে করে ব্রেক মারলো। আর নেহা ততবারই রেগে যাচ্ছিল। তারপর একটা সময় ওরা কলেজে আসতে নেহা কলেজের সামনে নেমে গেল। আকাশ নেহার কথা মতোই ওকে নামিয়ে দিল, না হলে হয়তো এখানে সিনকেট করতে পারে। নেহা ক্লাসের দিকে যেতে লাগলো আর অন্যদিকে আকাশের বন্ধুদের সাথে আড্ডার দিকে যেতে লাগলো। এর মাঝে কয়েকটা ছেলে নেহাকে দেখে ওর পেছন পেছন যেতে লাগলো। ছেলেগুলোকে দেখে নেহার কেমন যেন বাজে বলে মনে হচ্ছিল, তাই ও একটু দ্রুত হাঁটতে লাগলো। তখন ছেলেগুলোকে চারপাশ থেকে ঘিরে ধরে। নেহা ওদের পাশ কাটিয়ে চলে যেতে গেলে একটা ছেলে ওর হঠাৎ করে শাড়ির আঁচলটা ধরে ফেলে। আর তখন নেহা বলতে লাগলো, এ কি অভদ্রতামি হচ্ছে? আমাকে ছেড়ে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও ম্যাডাম, খারাপ করার জন্যই তো এসেছি। আপনি কি ভেবেছেন আপনার স্বামীর সাথে সুন্দর করে সংসার করবেন? সেটা হবে না।
আমাদেরও একটু সময় দিন। প্লিজ আমাকে যেতে দিন। আপনারা আমার সাথে এইরকম কেন করছেন? আপনাদের ঘরে কি মা বোন নেই? মা বোন আছে, কিন্তু তোর মতন একটা হট জিনিস নেই। তাই ভাবলাম আজকে এরকম গরম জিনিসের সাথে রোমান্স করি। কথাগুলো বলে ছেলেটা হাসতে লাগলো। তখন নেহা নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে ছেলেটার গালে 2টা থাপ্পড় মেরে দিল। এবার ছেলেটা অনেকটা রেগে গেল আর বলতে লাগলো, শালি, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? আজকে সবার সামনে তোর জেদ আমি ভাঙবো দেবো। ছেলেটা কথা বলে নেহার দিকে হাত বাড়াতে গেলে নেহা ওকে ধাক্কা মেরে সেখান থেকে দৌড়াতে লাগলো। আকাশ সবেমাত্র ওর বন্ধুদের আড্ডার দিকে যাচ্ছিল। এর মাঝে এমন কিছু হয়ে গেল, নেহা ক্যাম্পাস দিয়ে দৌড়াতে লাগলো। সবাই এই দৃশ্যটা দেখছে। নেহা দৌড়ে আর কিছুটা আসতেই আকাশকে দেখে যেন ও নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। আর তাড়াতাড়ি সেদিকে দৌড়ে গিয়ে আকাশ কিছু বুঝে ওঠার আগে ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর চোখগুলো বন্ধ করে নেয়। নিয়ে আকাশকে হঠাৎ করে জড়িয়ে ধরতে আকাশ স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে যায় আর বোঝার চেষ্টা করে ওর সাথে কি হচ্ছে। এর মাঝে ছেলেগুলো ওদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। এবার আকাশ নেহাকে ছাড়েনি। ওর দিকে তাকাতে দেখলো এটা আর কেউ নয়, নেহা। আরও ভয়ে পুরো চুপসে আছে। নেহা চোখ খুলে আকাশকে দেখতে আবার ওকে সামনে থেকে জড়িয়ে ধরলো। তখন আকাশও 2 হাতে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, নেহা কি হয়েছে? তুমি ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো আমাকে। আকাশ, তুমি আমাকে বাঁচাও প্লিজ। এই ছেলেগুলো আমার সাথে অসভ্যতামি করছে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। প্লিজ আমাকে বাঁচাও। তুমি ভয় পেও না, আমি তো আছি, একটু শান্ত হও। এই যে হিরো, নায়িকাটাকে রেখে তারপর এখান থেকে ফোট। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার কলিজার গায়ে হাত দিতে চাস? বাহ, এত দেখি পুরো সালমান খান এসে গেছে রে। সালমান খানের পেটে কিছু সাজিয়ে দিয়েই ওর হিরোগিরি বন্ধ হয়ে যাবে। এই যা, মেয়েটাকে নিয়ে আয়। কথাটা বলতেই একটা ছেলে আকাশের দিকে এগিয়ে আসতে গেলে তখন ও নেহাকে ছেড়ে দিয়ে ওর পেছনে নিয়ে দাঁড় করায়। তখন ছেলেটা আসতেই আকাশ সজোরে ওকে একটা পাঞ্চ মারতেই ছেলেটা পেটে হাত দিয়ে জায়গায় বসে পড়ে। এবার সবগুলো ছেলে আকাশের দিকে তেড়ে আসলে ও সবাইকে এলোপাথারি মারতে শুরু করে। আকাশকে এভাবে ফাইট করতে দেখে নেহা পুরো অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। যে ছেলেটার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল আকাশ ওকে বেধড়কভাবে মারছিল। ও ছেলেটাকে এমনভাবে মারছে যে আর কিছুক্ষণ মারলে ছেলেটা মরে যাবে। তাই নেহাকে আটকানোর জন্য যায়, কিন্তু পারে না। আকাশের রাগ হচ্ছে অনেক। শালা, আমার বিয়ে করা বউ আমি হাত দিতে পারি না, তুই দিবি? তোকে তো আজকে মেরেই ফেলবো। নেহার উপর যত রাগ অভিমান এই ছেলেটার উপর তুলতে লাগলো। নেহা ওকে থামাতে পারছে না। তাই আর কোনো উপায় না পেয়ে একটা পর্যায়ে আকাশকে হ্যাঁচকা টান দিয়ে নিজের দিকে করে তারপর ওকে আবার শক্ত করে জড়িয়ে ধরলো। তখন আকাশ নিমিষের মধ্যেই শান্ত হয়ে গেল আর ওকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কলিজা, ভয় পেও না, কিচ্ছু হবে না। ও আর ভুলেও তোমার দিকে তাকানোর সাহস পাবে না। একটু শান্ত হও। দেখো, আমি তো ছিলাম, তোমার কিছু হতে দিতাম না। কথাটা বলেই আকাশ খেয়াল করলো সবাই ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ও নেহাকে ছাড়িনি। তারপর ওর ভাইকে ফোন করতেই ভাইয়া সবটা শুনে তাড়াতাড়ি কলেজে চলে আসে। তারপর ছেলেগুলোকে ধরে নিয়ে গেল। আকাশ খেয়াল করলো নেহা অনেকটা ভয় পেয়ে আছে। তাই ও আর নেহাকে ক্লাস করতে দিল না, ওকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। আর সবাই জেনে গেল যে নেহা আকাশের বিয়ে হয়েছে। ওদের মাঝে স্টুডেন্ট আর ম্যাডামের সম্পর্ক থাকলেও এখন ওরা আইনগত স্বামী স্ত্রী। আকাশ নেহাকে নিয়ে বাসায় চলে আসলে তারপর গিয়ে কলিং বেল দিতে ভাবি দরজা খুলে দিল আর দেখলো ওরা দুজন দাঁড়িয়ে আছে। আকাশ ভেতরে চলে গেল। আসলে একটু আগে ভাইয়া বাসায় ফোন করে সবটা বলেছে, তাই আম্মু আর ভাবি ওদের জন্য ডাইনিং রুমে বসেছিল। এবার ভাবি আর আম্মু নেহাকে নিয়ে ডাইনিং রুমে নিয়ে আসে আর ওকে একটা জায়গায় বসিয়ে দেয়। আর আম্মু বলে, মামুনি, তোমার কিছু হয়নি তো? নেহা এখনও ভয় চুপসে আছে। তারপর ও মাথা নেড়ে না সূচক উত্তর দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না আম্মু, আমার কিছু হয়নি। তুমি এখনো ভয় পাচ্ছ কেন? আমি তো ছিলাম। ও আমার উপর তো তোমার বিশ্বাস নেই? বিশ্বাস করবেই না কেন?
আকাশ কথাটা বলে শেষ করতেই আম্মু আর ভাবি ওর দিকে আগ্রহের চোখে তাকালো। আর ভাবি সবটা বুঝে গেল। আকাশ আর সেখানে দাঁড়ালো না। ও চলে যেতেই আম্মু সেখান থেকে চলে গেল। আর ভাবি বলতে লাগলো, দেখেছো আপু, আমার ভাইয়াটা তোমাকে কতটা ভালোবাসে। একবার নয়, তোমাকে দুইবার বাঁচালো। একবার সেদিন রাতে, আর আজকে আবার তোমাকে এত বড় একটা অসম্মানের হাত থেকে বাঁচালো। ভাবির কথায় নেহা অবাক দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে রইল আর জিজ্ঞেস করে বসলো, সেদিন রাতে মানে? এবার ভাবি সেদিন রাতে অর্থাৎ গল্পের প্রথমে যেদিন আকাশের বাইকের সামনে এসে নেহা অজ্ঞান হয়ে পড়েছিল সেদিনকার ঘটনাটা বলো। আসলে সেদিন রাতে নেহার এক্স হাজব্যান্ড অর্থাৎ শিহাব কিছু গুন্ডা পাঠিয়েছিল নেহাকে মারার জন্য, কিন্তু আকাশের কারণে ওরা নেহাকে মারতে পারেনি, ওকে খুঁজে পায়নি। তার আগে আকাশ ওকে নিয়ে হসপিটালে চলে গেছিল, কিন্তু নেহা জ্ঞান হারানোর অবস্থায় থাকায় ও বুঝতে পারেনি সেদিন ওই ব্যক্তিটা আর কেউ নয়, আকাশ ছিল। ভাবির মুখে এমন কথা শুনে নেহার চোখের পানি টলমল করছে। তখন ভাবি বলতে লাগলো, দেখো আপু, রাগ অভিমান অনেক হয়েছে। আমি বুঝতে পারছি তুমি এখন আমার ভাইয়াটাকে মেনে নিতে পারোনি। ওর দোষ কি এটাই যে ও তোমার থেকে জুনিয়র? দেখো, তুমি ওকে যেমনই ভাবো, কিন্তু ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি সেটা আস্তে আস্তে বুঝতে পারবে, আর একটা সময় তোমার মনে হবে তুমি এতদিন ওকে দূরে সরিয়ে রেখে ভুল করেছো। নেহা নিজেকে ধরে রাখতে পারলো না। ও ভাবতেই পারছে না যে মানুষটা ওকে এতটা ভালোবাসে, সেই মানুষটাকে কিনা ও এতদিন ধরে কষ্ট দিচ্ছে। ভাবির কথাগুলো বলা শেষ হতে নেহা বলল, ভাবি আমি এখন রুমে যাচ্ছি। ভাবি বিষয়টাও বুঝতে পেরে তারপর হাসি মুখে বলল, আচ্ছা যাও। নেহা তাড়াহুড়ো করে রুমের দিকে চোখ মুছতে মুছতে চলে গেল। অন্যদিকে আকাশের রাগটা এখনও কমেনি। কেউ ওর কলিজার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। ওর ইচ্ছে করছিল ছেলেটাকে সেখানেই মেরে পুঁতে দিতে। আকাশ বেলকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এরই মাঝে নেহা রুমে এসে দেখে আকাশ রুমে নেই। তারপরে বেলকনির দিকে দেখে নেহা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দৌড়ে গিয়ে আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরে আর দু হাতে শক্ত করে ওর শার্টটা খামচে ধরল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। নেহার এরকম হঠাৎ কর্মকাণ্ডে আকাশ বুঝতে পারছে না আজকে কেন ও এরকম আচরণ করছে। তখন হয়তো ভয় পেয়ে ওকে এভাবে জড়িয়ে ধরেছিল, কিন্তু এখন এভাবে জড়িয়ে ধরার কারণটা আকাশ বুঝতে পারছে না। ওর কান্নাটা আকাশের সহ্য হচ্ছে না, তাই ওকে ছাড়ি নিয়ে নিজের দিকে ঘুরিয়ে ওর মুখের দুপাশে হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে, কান্না করছো কেন? দেখো আমি তো ছিলাম, তোমার কিচ্ছু হতে দিতাম না। প্লিজ এবার কান্না বন্ধ করো। তুই জানো না তোমার চোখে পানি আমি সহ্য করতে পারি না, আর জানবেই বা কী করে? আসলে তুমি তো আমাকে ভালোবাসো না। আর কান্না করো না প্লিজ, আমি সবই মেনে নিতে পারি, কিন্তু এই চোখে পানি আমি মেনে নিতে পারি না। প্লিজ আর কান্না করো না পাগলি। নেহা তারপর আবারও আকাশকে জড়িয়ে ধরতে এবার আকাশ ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নিমিষের মধ্যে আকাশের মুখে একটা হাসি রেখা ফুটে ওঠে। আকাশ ভাবতে শুরু করে নেহা হয়তো এরপর থেকে আর ওকে অবহেলা করবে না। দীর্ঘ 5 মিনিট পর নেহা আকাশকে জড়িয়ে ধরে রাখার পর একটা সময় ওর ঘোর কাটতেই ও বুঝতে পারে আকাশ ওকে জড়িয়ে ধরে রেখেছে। তখন জোর করে নিজেকে চালিয়ে নিয়ে বলতে শুরু করে, কি হলো, এভাবেই তো ভালো লাগছিল, ছেড়ে দিলে যে? তোকে জড়িয়ে ধরেছি বলে তুই কিন্তু আবার উল্টোপাল্টা কিছু ভাবিস না। আমি তোকে ভালোবাসি। নেহার এরকম কথাই আকাশ বিস্ময়ী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে তারপর আগ্রহের সাথে বলল, মানে তাহলে এটা কি ছিল? এই না বললে তুমি ভুল করে ফেলেছো? তুমি আমাকে জড়িয়ে ধরে কান্না করলে, তাহলে তো সবই ঠিক হয়ে গেল। কিছু ঠিক হয়নি, তুই আমাকে হেল্প করেছিস সেজন্য তোকে জড়িয়ে ধরেছি। ও, তার মানে যে তোমাকে হেল্প করে তাকেই তুমি জড়িয়ে ধরো, তাই তো? আমি একবারও সেই কথা বলেছি? বলতে হবে কেন? ওইটা তো তোমার কথাটাতেই বোঝা যাচ্ছে। আকাশ এই মেয়েটা কাজকর্ম কিছুই বুঝতে পারে না। এখন এক কথা বলে তো পরের বার অন্য কথা বলে। নেহা কিছুক্ষণ আকাশের দিকে কথা কাটাকাটি করে রুমে চলে গেল। আর আকাশ রেগে বাসা থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার দিকে বাসায় ফিরতে নেহা ওকে বারবার জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিল, কিন্তু আকাশ তেমন কিছু না বলে ফ্রেশ হয়ে তারপর নিচে এসে ভাবির কাছে খেতে চাইলে নেহা ওকে খেতে দিল। আকাশ কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে
চলে আসলো। রাতে নেহা রুমে এসে দেখে আকাশ বিছানার একপাশে শুয়ে আছে, অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। পাশে শুয়ে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। তো একটু পরে নেহা আকাশের পাশে শুয়ে পড়লো। মিনিট 15 কেটে গেল। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। আজকে দুজন ভালোবাসার মানুষ এক বিছানায় থেকেও একজন আরেকজনের থেকে কতটা দূরে। আজকে আকাশের খুব করে জানতে ইচ্ছে করছিল নেহাকে ভালোবাসাটা কি ওর জন্য খুব বেশি অপরাধ ছিল। কথাগুলো ভেবে আকাশ একটা সময় বলেই ফেলল। আচ্ছা নেহা, একটা কথা বলবো। নেহা কোনো কথা বলল না, আকাশের দিকে ঘুরে তাকালো। আর আকাশ বুঝতে পারলো যে নেহার কথাটা শুনতে চাইছে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে খুব কষ্টে নিজের বুকের ভেতর চেপে রেখে বলল, আচ্ছা নেহা, এখন তো আমাদের বিয়ে হয়েছে, এখন তো আমি তোমার স্বামী। তাহলে কি আমি এইটুকু অধিকার রাখি না তোমাকে নিজের করে পাওয়ার, তোমার ভালোবাসাটা পাওয়ার? আমি কি এতটাই বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে? এখন কি আমাকে একটু মেনে নেওয়া যায় না? আকাশ বেশ অসহায় কণ্ঠে কথাগুলো বলল। আর নেহা ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর দিল না। আকাশ বুঝতে পারলো এর কোনো উত্তর ওর কাছে নেই। তাই আকাশ আবার অন্যদিকে ঘুরে শুয়ে রইল আর হাতের উল্টো পিঠ দিয়ে চোখগুলো মুছে নিল। এভাবে দেখতে দেখতে 15টা দিন কেটে গেছে। এর মাঝে আকাশ আর নেহা এখন তেমনভাবে কথা বলে না। একই ছাদের নিচে একই বাসায় থাকলেও একই সাথে কলেজে যাওয়া আসা হলো। আকাশ আর তেমনভাবে নেহাকে ডিস্টার্ব করে না। নেহাকে ওর মতো করে থাকতে দিয়েছে। আকাশ এমনভাবে চুপচাপ হয়ে গেছে আর নেহার সাথে এখন আর দুষ্টামি করে না। প্রথম কয়েকদিন নেহা ঘুমানোর পর আকাশ ওদের মাঝখান থেকে বালিশটা ফেলে দিয়ে নেহাকে জড়িয়ে ধরে শুলো। এখন আর তা করে না। নেহা ভুল করেও ওর দিকে চলে আসলে আকাশ ওকে সরিয়ে দেয়। আকাশ রাতে আর ঘুমাতে পারে না, এটা ভেবে যে মানুষটা কেউ এতটা ভালোবাসে সে মানুষটা ওকে ভালোই বাসে না। কথাগুলো ভেবে বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায়। তারপরও এতটুকু ভেবে নিজেকে শান্ত রাখে, যাকে ভালোবাসে তাকে নিজের স্ত্রী হিসাবে পেয়েছে। ভালো সে নাই বাসতে পারে, একটা সময় হয়তোবা বাসবে। আজকেও আকাশের কেন জানি নেহার কাছে একটা কথা জানতে ইচ্ছে করছে। নেহা কোনো কথা বলছে না দেখে আকাশ নিজে থেকেই বলল, আচ্ছা নেহা, এই বিয়েতে তোমার মত ছিল না তাই না? তাহলে বিয়েটা কেন করেছিলে? নেহা কোনো কথা বলল না। আকাশের দিকে তাকাতেই দেখলো আকাশ অন্যদিকে মুখ করে শুয়ে আছে। ওর চোখের পানিগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল, যেটা নেহা স্পষ্ট বুঝতে পারলো। তুমি কিন্তু আমাকে বললেই পারতে যে তুমি বিয়েটা করতে চাও না, তাহলে কিন্তু আমি বারণ করে দিতে পারতাম। আমি ভেবেছিলাম আমাদের বিয়েটা হলে তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারবে, আমাকে মেনে নিবে, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। কারণ তুমি একটা মানুষকে ভালোবাসতে আমি ভেবেছিলাম সেই মানুষটা তোমার ভালোবাসার মূল্যটা দিতে পারেনি, তাই দ্বিতীয়বার হয়তো তুমি আমাকে ভালোবাসতে পারবে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, না হলে আমি এই বিয়ের মতো একটা পবিত্র বন্ধন নিয়ে এত বড় একটা উপহাস করতাম না। নেহা আকাশের দিকে তাকিয়ে রইল আর বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে লাগলো। নেহার খুব ইচ্ছে করছিল আকাশকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু এক বাধার কারণে পারছে না। সারাটা রাত কেউই ঘুমাতে পারলো না। নেহার বারবার ইচ্ছে করছে বলে দিতে ওকে কতটা ভালোবেসে ফেলেছে, কিন্তু কোনো এক বাধার কারণে বলতে পারছে না। পরদিন সকালে দুজনেই কলেজের জন্য বের হলে আম্মু প্রতিদিনের মতো আজকে ওদের একসাথে যেতে বলল। আকাশের মনটা ভালো নেই, তাই ও কোনো কথা না বলে বাইরে সে বাইকটা এনে নেহার সামনে দাঁড় করাতেই ও উঠে বসে। তারপর ওরা কিছুটা আসতেই একটা সিগনালে দাঁড়াতে হয়। এর মাঝে দূর থেকে একটা মানুষ ওদের দেখেই তার চোখ আটকে যায়। সেটা আর কেউ না, গাড়িতে বসে আছে শিহাব। শিহাব ওদের দেখেই রেগে আগুন হয়ে যায়। তারপর রেড সিগন্যাল শেষ হতেই যখন আকাশ বাইকটা চালিয়ে কলেজের দিকে যাচ্ছিল, তখন শিহাব ভাবতে লাগলো আজকে ওদের দুটোকে একসাথে শেষ করে দিবে। কথাটা ভেবেই ও খুব জোরে গাড়িটা চালাতে লাগে। অন্যদিকে আকাশ অন্যমনস্ক হয়ে বাইক চালাচ্ছে, তাই খেয়াল করেনি ওদের পেছন থেকে কোনো গাড়ি ওদের দিকে ধেয়ে আসছে। যতক্ষণে আকাশ গাড়িটাকে খেয়াল করলো ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে।
শিহাব খুব জোরসোরে পেছন থেকে ওদের বাইকটা একটা ধাক্কা মারে। সাথে সাথে আকাশ বাইকের কন্ট্রোল হারিয়ে তারপর পাশের একটা গাছের সাথে খুব জোরে ধাক্কা মারে। ধাক্কা মারার আগে নেহাকে কোনো রকমে বাইক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। নেহা ওর থেকে কিছুটা দূরে পড়ে যায় আর আকাশ খুব জোরে সোরে বাইকটা নিয়ে গাছের সাথে আঘাত করে। ঘটনাটা ঘটার সাথে সাথেই আশেপাশের লোকজন ওদের কাছে ছুটে আসে। তারপর ওদের দুজনকে একটা হসপিটালে নিয়ে যায়। আকাশ এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে যে নেহার যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল শুধু দেখছিল আকাশ জোরসোরে একটা গাছের সাথে ধাক্কা খেয়েছে। আশেপাশে কয়েকজন ওদেরকে হসপিটালে নিয়ে আসে আর ওদের মধ্যে একজন আকাশের বাসায় ফোন করে সব বলে দিলে আম্মু তাড়াতাড়ি একটা চিৎকার করে দিয়ে উঠে। তখন ভাবি এসে বিষয়টা জিজ্ঞেস করলে আম্মু কান্না করে বিষয়টা বলে। তখন ভাবিও কান্না করতে করতে আব্বু আর ভাইকে ফোন করে দেয়। সাথে সাথে ওরা হসপিটালের দিকে চলে আসে। এরই মাঝে আকাশের অপারেশন শুরু হয়ে গেছে আর নেহাকে পরিষ্কার করে মাথায় হাতে ব্যান্ডেজ করে দেয়। নেহার তেমন কোনো ক্ষতি না হলেও আকাশের অনেক বেশি চোট লেগেছে। বাসার সবাই হসপিটালে চলে আসছে। আম্মু আর ভাবি সেই থেকে কান্না করে যাচ্ছে। এর মাঝে ডক্টর বেরিয়ে আসলে আব্বু আর ভাইয়া ডাক্তারের কাছে যায় আর বলে, ডক্টর, আমার ছেলে আর ছেলের বউ কেমন আছে? দেখুন, এখন কিছু বলা যাচ্ছে না। আপনার ছেলের বউয়ের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু ছেলেটার অনেক বেশি চোট লেগেছে। আপনার ছেলের বউয়ের খুব শীঘ্রই জ্ঞান ফিরে আসবে, কিন্তু ছেলেটার অবস্থা বেশি ভালো না। কি থেকে কি হবে সেটা বলতে পারছি না। এখনই ও পজিটিভ রক্ত লাগবে। আমরা 1 ব্যাগের ব্যবস্থা করেছি, আপনারা আর 2 ব্যাগের ব্যবস্থা করুন। কথাগুলো বলে ডক্টর চলে গেল আর আব্বু ঘটনাস্থল থেকে যারা আকাশের নেহাকে হসপিটালে এনেছিল তাদের কাছে বিষয়টা জিজ্ঞেস করলেই ওরা বলে ওরা লোকটাকে দেখেছে কিন্তু চিনতে পারেনি। ঘণ্টাখানেক পর রক্ত দিয়ে ভাইয়া বেরিয়ে আসলে তখন ভাইয়া বিষয়টা জানতে চাইলে আব্বু বিষয়টা বলে তখন ভাইয়া খুব রেগে যায় আর তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর ভাইয়া গিয়ে রাস্তার সেই সিসিটিভি ফুটেজ চেক করে দেখে শেখকে চিনতে পারে। তারপর ওর বাসায় গিয়ে ওকে ধরে নিয়ে যায়। সন্ধ্যা হয়ে আসছে। এরই মাঝে নেহার জ্ঞান ফেলে ও তাকানোর চেষ্টা করে। ওর জ্ঞান ফেরার খবরটা বাইরে এসে ডক্টর সবাইকে দিতেই তখন আম্মু আর ভাবি ওর কেবিনের দিকে যায়। গিয়ে দেখে নেহা ফ্যাল করে তাকিয়ে আছে। এবার আম্মু আর ভাবিকে দেখতে নেহা ওদের দিকে তাকাতেই দেখে ওদের চোখে পানি। এবার নেহা উঠে বসার চেষ্টা করলে আম্মু বলে, মামনি তুমি ওঠো না, শুয়ে থাকো। আম্মু নেহাকে জোর করে শুয়ে দিল। এবার হঠাৎ করে নেহা আকাশের কথা মনে পড়ে আর জ্ঞান হারাবার আগে আকাশের ওই অবস্থার কথা মনে পড়ে। সাথে সাথে বেশ উত্তেজিত হয়ে যায় আর বলতে শুরু করে, আম্মু তুমি আগে বলো আকাশ কোথায়, প্লিজ। আকাশ কোথায় আছে? আমি ওর কাছে যাব। তুমি আগে বলো আকাশ কেমন আছে। মামনি আকাশের কিছু হয়নি, তুমি একটু শান্ত হও, ঠিক হয়ে যাবে। না, তুমি আমাকে আকাশের কাছে নিয়ে চলো, আমি আকাশকে দেখব। তোমরা মিথ্যা বলছো, আমি জানি আকাশের অনেক বেশি লেগেছে। ও জোরে সোরে একটা গাছের সাথে ধাক্কা খেয়েছে। তোমরা আমাকে ওর কাছে নিয়ে চলো। আপু, আকাশের কিছু হয়নি, তুমি একটু শান্ত হও। ডক্টর ওকে আইসিইউতে রেখেছেন, কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। দেখো, ওর কিচ্ছু হয়নি। না, তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো, না হলে আমি এখানে থাকবো না। তোমরা আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। আমি ওর কাছে গেলেই আকাশ আমার সাথে কথা বলবে। আম্মুর ভাবি নেহাকে কিছুতেই শান্ত করতে পারছে না। নেহা অনেক পাগলামি করতে শুরু করে দিয়েছে। নেহার ভয় হচ্ছে আকাশ হয়তো ওকে ছেড়ে চলে যাবে, ওর থেকে হারিয়ে যাবে। এর মাঝে ভাইয়া হসপিটালে চলে আসে আর ডক্টর আকাশের কেবিন থেকে বেরিয়ে আসলে তখন আব্বু আর ভাইয়া জিজ্ঞেস করে আকাশের জ্ঞান ফিরবে কখন। তখন ডক্টর বলে, দেখুন, আমাদের হাতে আর কিছু করার নেই। 24 ঘন্টার মধ্যে আপনাদের ছেলের জ্ঞান না ফিরলে আমাদের হাতে আর কিছু করার থাকবে না। আপনারা আল্লাহকে ডাকুন। ডক্টরের এরকম কথা শুনে আব্বু পাশে থাকা একটা চেয়ারে ধপাস করে বসে পড়ে। অন্যদিকে নেহা আম্মু আর ভাবিকে জোর করে ছাড়িয়ে নিয়ে তারপর দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসে আর এসে দেখে আব্বু আকাশের কেবিনের সামনে বসে আছে। তখন নেহা আকাশের
কেবিনের সামনে এসে পাগলামি করতে শুরু করে দেয়। কেবিনের সামনে এসে গ্লাসের ভিতর দিয়ে দেখে আকাশের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে স্যালাইন দেওয়া আর সারা শরীরে ব্যান্ডেজ করা। আকাশকে এই অবস্থায় দেখে নেহা চিৎকার করে কান্না করে দেয়। এবার নেহা আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিয়ে বলতে শুরু করে, আম্মু তুমি তোমার ছেলেকে বলো না একটা বার আমার সাথে কথা বলতে। ওকে কেন এভাবে শুয়ে আছে? তোমরা একটু ওকে কথা বলতে বলো না কেন? আমাকে একটু ওর সাথে কথা বলতে বলো প্লিজ। তোমরা ওকে উঠে আসতে বলো। দেখো ও আমার উপর রাগ করে এভাবে শুয়ে আছে। তুমি জানো কালকে রাত্রে ও অনেক কান্নাকাটি করেছে আর বলেছে আমি ওকে কষ্ট দিয়েছি। তোমরা বলো না ওকে উঠে আসতে, আমার সাথে একটু কথা বলতে। ও আমার উপর রাগ করে আমার সাথে কথা বলছে না। তোমরা আমাকে ওর কাছে যেতে দাও। আমি ওর সাথে কথা বললে ও ঠিক আমার সাথে কথা বলবে। মামুনি, এখন ডক্টর ওর কেবিনে তোমাকে কিছুতেই যেতে দিবে না। তুমি একটু শান্ত হও আর আল্লাহকে ডাকো। দেখো আকাশের কিচ্ছু হবে না, তোমার ভালোবাসার জোরেও ফিরে আসবে। নেহা কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। যে মানুষটা কিনা ওকে এতটা ভালোবাসে তার আজকে এই অবস্থা, আর তার এরকম একটা অবস্থার জন্য ও নিজেকেই দায়ী করছে। অনেকক্ষণ নেহা আকাশের কেবিনে সামনে বসে কান্না করলো। একটা সময় আম্মুকে একটা জায়গা নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে তারপর ওকে জড়িয়ে ধরে রাখলো। দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু আকাশের জ্ঞান ফিরছে না। নেহার পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে। ও কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। একটা পর্যায়ে রাত 3টে বেজে গেল। নেহা হঠাৎ করে তখন নেহা হসপিটালে ঘড়ির দিকে তাকালে ওর মনে পড়ে মাঝরাতে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেয় না। কতগুলো ভেবে নেহা তৎক্ষণাৎ অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে মোনাজাতে কান্না করে করে আকাশের প্রাণটা ভিক্ষা চায়। অনেকক্ষণ যাবৎ নেহা কান্না করতে করতে জায়নামাজে ঘুমিয়ে যায়। সকালবেলা ওর ঘুমটা ভাঙতেই ও তখন তাড়াহুড়ো করে উঠে তারপর আকাশে কেবিনের সামনে গিয়ে আবার কান্নাকাটি করতে শুরু করে দেয়। কেউকে শান্ত করতে পারছে না। আজকে নেহা বারবার ভয় হচ্ছে ও আকাশকে হারিয়ে ফেলবে। অনেক চেষ্টা করেও কেউ নেহার কান্নাকাটি থামাতে পারল না। এর মাঝে নেহার আব্বু আম্মু চলে আসছে। নেহা ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে আকাশের কেবিনে যাবে। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। এর মাঝে ডক্টর আসতে নেহা আকাশের কেবিনে যেতে চাইলে ডক্টর বারণ করে। তারপর ডক্টর আকাশকে চেক আপ করতে গেলে দেখে আকাশের জ্ঞান ফিরে আসছে। তখন ওকে ভালোভাবে চেক আপ করে ডক্টর বাইরে এসে একটা হাসি মাখা মুখে বলে, ম্যাডাম, আপনার এত কান্না আর আল্লাহর কাছে চাওয়াটা বিফলে যায়নি। আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। আপনি আর কান্না করবেন না। আপনি চাইলে ওনার সাথে দেখা করতে পারেন, কিন্তু শুনুন, ওনার কাছে গিয়ে কান্নাকাটি করবেন না। আকাশের জ্ঞান ফিরেছে শুনে নেহার ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। কে শোনে কার কথা? ডক্টরের কথা শেষ হওয়ার আগে নেহা ওর আম্মুকে ছেড়ে দিয়ে দৌড়ে আকাশের কেবিনে ঢুকে যায়। তারপর গিয়ে দেখে আকাশ ফ্যাল করে তাকিয়ে আছে। আকাশ কিছু বলার আগে নেহা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। এবার আকাশ ওর পাগলামিটার এরকম কান্না দেখে বুঝতে পারে ও কতটা ভয় পেয়ে গিয়েছে। আকাশ নেহাকে এক হাতে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে বলে, এই পাগলি কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না। প্লিজ কান্না করো না। আকাশ তুমি আমাকে মাফ করে দাও, সব আমার জন্য হয়েছে। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। দেখো তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে? তুমি জানো না তুমি ছাড়া আমাকে এত ভালো আর কেউ বাসবে না। তারপর তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে বলো? চলে গেলে বলে বোধহয় ভালো হতো, তোমাকে ডিস্টার্ব করতাম না, আর কেউ বলতেও না তোমাকে কতটা ভালোবাসি। আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো না। আকাশ কথাগুলো বলে শেষ করার আগেই নেহা ওর মুখে হাত দিয়ে আটকে দিয়ে বলতে লাগলো, প্লিজ এরকম কথা আর বলো না। আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আর কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমি তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেও মরে যেতাম। তাহলে বলনি কেন? এতদিন কষ্ট দিলে কেন? বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এসব হয়ে গেল। আমি কালকেই বলতে চেয়েছিলাম, ভেবেছিলাম রাতে তোমাকে সবটা বলবো, কিন্তু তার মধ্যে এসব হয়ে গেল। এর জন্য তোমাকে অনেক শাস্তি
পেতে হবে। একটা বার সুস্থ হতে দাও। তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে নেব, তাও তুমি আমাকে ছেড়ে যেও না। পাগলিকে ছেড়ে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। একটু পর আব্বু আম্মু ভাইয়া ভাবি আর নেহার আব্বু আম্মু এসে আকাশের সাথে কথা বলো। একটা সপ্তাহ আকাশকে হসপিটাল থেকে তারপর বাসায় নিয়ে যাওয়া হয়। নেহা এখন আর কলেজে যায় না, সবসময় আকাশের দেখাশোনা করে, কিন্তু আকাশ ওর সাথে ততটা বেশি কথা বলে না। এখন একটা পাহাড় সমান অভিমান আকাশের মনে জমে আছে নেহার জন্য। ও সবসময় আকাশের কাছে থাকে। একটা মাসের মধ্যে আকাশ পুরোপুরি সুস্থ হয়ে যায়। এখন আবার কলেজে যেতে শুরু করেছে, কিন্তু এখনও নেহা আর আকাশের মধ্যে কোনো সম্পর্ক ঠিক হয়নি। প্রতিদিনের মতো আজকেও নেহা কলেজ শেষে বাসায় আসে। আকাশ ওকে বাসায় নামিয়ে দিয়ে কোথাও যেন চলে যায়। নেহা ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। রাতে আকাশ বাসায় ফিরে আসতেই নেহা ওকে বারবার জিজ্ঞেস করছিল কোথায় গিয়েছে, কিন্তু আকাশ তেমনভাবে কথা বলল না। রাতে খাওয়া দাওয়ার পর আকাশ বেলকনিতে দাঁড়িয়ে ভাবছে, তাহলে সেই দিন নেহা কান্না করে শুধু বলল যে ওকে ভালোবাসে। এর মাঝে কেউ এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। আকাশ বুঝতে পারে এটা নেহা। তখন নেহাকে ছাড়ি নিয়ে একবার ওর দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? যাও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঘুম আসছে না, কারো আদর পেতে ইচ্ছে করছে। নেহার কথাই আকাশ চোখ বড় বড় করে ওর দিকে তাকাতেই নেহা ওর গলাটা জড়িয়ে ধরল। তখন আকাশ ওর গালে কপালে হাত দিয়ে বলতে লাগলো, তোমার শরীর ঠিক আছে তো? জ্বর টর আসেনি তো? কি সব উল্টাপাল্টা কথা বলছো? উল্টো পাল্টা না, এতদিন তুমি সুস্থ ছিলে না তাই বলতে পারিনি। এখন সুস্থ হওয়ার পর ভেবেছিলে তুমি নিজেই আমাকে নিজের করে নেবে, কিন্তু তুমি তো এখন আমাকে ছেড়ে দূরে থাকার চেষ্টা করছো, তাই আজকে নিজে থেকেই বলতে হলো। তুমি বোঝো না তোমার আদর পেতে আমার কতটা ইচ্ছে করে, তারপরও কেন আমার থেকে দূরে থাকতে চাও বলো? আজকে তোমার কি হয়েছে? তুমি তো নিজেই চাও না আমি তোমার কাছে আসি। সেদিন তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে বলেছিলে, আর তাছাড়া তুমি তো আমাকে নেহা বুঝতে পারলো আকাশ কি বলতে চাইছে, তাই আগে আকাশের ঠোঁট দুটো নিজের ঠোঁট দুটো দিয়ে বন্ধ করে দিল। আকাশ প্রথম রেসপন্স না করলেও একটা পর্যায়ে থাকতে না পেরে নেহার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে তারপর ওর সাথে রেসপন্স করতে লাগলো। 20 মিনিট পর আকাশ নেহাকে ছেড়ে দিলে তখন নেহা ওর বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, এখনো কি প্রমাণ দিতে হবে আমি তোমাকে ভালোবাসি কিনা? না। আকাশ কথাটা বলে নেহাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। নিমিষের মধ্যেই ওর মুখে একটা হাসি ফুটে উঠল। তখন নেহা লজ্জামাখা কণ্ঠে বলল, তাহলে এইভাবে গাধার মতো দাঁড়িয়ে আছো কেন? আমাকে আদর করো, আমি আজকে তোমার মাঝে হারিয়ে যেতে চাই, আর তুমিও চাইতে আমাকে নিজের করে পেতে আর খুব কাছে পেতে। তাহলে চুপ করে আছো কেন? শুরু করো। নেহার এরকম কথা শুনে আকাশ একটা স্বস্তির নিঃশ্বাস পেল আর ভাবল ওর ভালোবাসার মানুষটা ওকে শেষ পর্যন্ত ভালোবাসতে পেরেছে। কথাগুলো ভেবেই আকাশ নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে কোলে তুলে নেয়। তখন নেহা ওর গলাটা জড়িয়ে ধরে। আকাশ রুমে চলে আসে, তারপর লাইটটা অফ করে দেয়। আবারও ওর ঠোঁটের সাথে ঠোঁটগুলো মিলিয়ে দিতেই আকাশ ওকে নিয়ে তারপর বিছানায় শুয়ে দিতে নেহা ওর শার্টের কলার ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের উপর ফেলে দেয়। আকাশ ওর সাথে রেসপন্স করতে লাগলো। তারপর আকাশ ওর ঠোঁট ছেড়ে দিয়ে সারা মুখে কিস করতে লাগলো। নেহা আকাশের স্পর্শগুলো চোখ বন্ধ করে উপভোগ করছিল। আকাশ নেহার গলায় কিস করতে শুরু করে, সাথে সাথে ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল আর বারবার কেঁপে উঠছিল। একটা পর্যায়ে আকাশ বুঝতে পারল নেহার উত্তেজনা বেড়ে গেছে। তখন আকাশ ওকে ছেড়ে দিয়ে তারপর ওর শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিয়ে সারা শরীরে কিস করতে লাগলো। যতবার নেহার শরীরে আকাশের ঠোঁটে স্পর্শ পড়ছে নেহা ততবার ওকে শক্ত করে আঁকড়ে ধরছিল। আকাশের ছোঁয়া পেয়ে নেহা আর থাকতে না পেরে ওর শার্টটা খুলে দেয়, তারপর ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। আকাশ বুঝতে পারে নেহা ওর ভালোবাসায় পুরো পাগল হয়ে গেছে। তারপর আর কি, আকাশ নেহাকে নিজের ভালোবাসার চাদরে আগলে নেয় আর ওকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। তো ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।